সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসটিভি সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় বাজেটের প্রত্যাশা। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বিজিএমই এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। এছাড়াও আমার সঙ্গে আলোচনায় আছেন বারভিডার সভাপতি হাবিবুল্লাহ ডন এবং বিটিএমই এর সহসভাপতি মোহাম্মদ ফজলুল হক। আপনাদের চারজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে যেতে চাই। সঙ্গত কারণে বর্তমানে অর্থনৈতিক অবস্থায় আপনার কি মনে হয় যে বাংলাদেশের অর্থনীতির জন্য আসলে পোস্টমর্টেমটা কি কি পথ আছে যে বাজেটে বাংলাদেশের মানুষকে আশা জাগাতে পারে? ধন্যবাদ। আপনি পোস্টমর্টেম শব্দটা ব্যবহার করেছেন। আসলে কি পোস্টমর্টেম কখন হয়? যখন মানে কিছু শেষ হয়ে যায় তারপরে আর কি। পোস্টমর্টেম না, আমরা কিন্তু অর্থনীতিতে, এটা আমাদের অর্থনীতি। 53 বছর বয়সে আমাদের অর্থনীতির কিন্তু একটা নিজস্ব একটা ক্ষমতা, সক্ষমতা, রেজিলিয়েন্স পাওয়ার গড়ে উঠেছে। হ্যাঁ, এটা ঠিক বিভিন্ন সময় বিভিন্ন চ্যালেঞ্জ আসে, ভুল ভ্রান্তিও হতে পারে, পদক্ষেপের নানান ধরনের ব্যাখ্যা প্রেক্ষাপট হতে পারে, বাইরের নানান ধরনের বিষয় প্রতিদিন আমাদেরকে উদ্বেলিত করে। ঠিক সেই সময়ে বাংলাদেশের বাজেট অত্যন্ত গতানুগতিকই হয়েই থাকে, হতে হয়। কারণ কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এ কথাটা তো এমনিতেই দর্জিদের বেলায় প্রযোজ্য হয়, কিন্তু রাষ্ট্রের বেলায় সেটা হয় না। কারণ রাষ্ট্রকে এগোতে হবে, রাষ্ট্রকে তৈরি করতে হবে, অবকাঠামো তৈরি করতে হবে, তাকে উন্নত করতে হবে। সে কিন্তু থেমে থাকতে পারে না। আমি গত বছর যদি 12 টাকা খরচ করে থাকি, এবছর আমার 13 টাকা অবশ্যই খরচ করতে হবে, নইলে আমি ওই 12 টাকার যে টাইম ভ্যালু তাতে আমি 10 হয়ে যাব। ইউ ক্যান নট গো ব্যাক। ভূতের পা শুধু পিছনে থাকে, আর সব কিছুর পা কিন্তু সামনের দিকে এগোতে হয়। এখন এগোতে যেয়ে নানান ধরনের, আমি তো এককভাবে আলাদা কিছু নই, আমি এটা বৃহত্তর সমাজের, সংসারের, বিশ্বের একটা পরিস্থিতির আমি একজন অংশীদার বা কাজ। তো সুতরাং ট্রেডিং নির্ভর যে অর্থনীতি বাংলাদেশ, যার জন্ম এবং যার 90-এর দশকে আমাদের বিজিএমের কল্যাণে আমরা ট্রেডিং নির্ভর থেকে কিছুটা ম্যানুফ্যাকচারিংয়ের দিকে এগিয়ে আসছি। আমাদের উত্তরণটা একটু ঘটেছে খুব দ্রুত টাইপের। ফলে ওই যাত্রাপথে মানে হোঁচট খাবার যথেষ্ট সম্ভাবনা, সুযোগ ছিল, আছে, থাকবে। তো সেই জন্যে আমি বলছি যে পোস্টমর্টেম না, আমাদের অর্থনীতির যে অবস্থায় আছে একে কিভাবে অধিকতর শুশ্রূষা করে আমি এগোতে পারি সেই চেষ্টা সকলের, কারণ অর্থনীতিটা সকলের। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, যে কথা বলা হয় যে বিশেষ করে অর্থনীতির লাইফ লাইন যেটি আর্থিক প্রতিষ্ঠানগুলো, সেখানে বলা হচ্ছে যে ঋণখেলাপির সংখ্যা বেড়ে যাচ্ছে, ব্যাংক থেকে টাকা নিয়ে নেওয়া হচ্ছে, লুটপাট করছে, যার মতো করে টাকা পাচার করা হচ্ছে, ডলার সংকট, ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না, ব্যবসায়ীরা এক ধরনের অস্বস্তিতে আছে, কাস্টমস তাদের হয়রানি করছে, নানাবিধ অভিযোগ। এর থেকে আপনি কিভাবে বলেন যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এই বাজেটটি আসলে সামনে? না, বাজেট কিন্তু একটা সাময়িক বিষয়, সাময়িক। আমাদের বাজেট হচ্ছে তো অর্থ বছর ভিত্তিক আর কি, আর আমাদের সমস্যাগুলো হচ্ছে কয়েক বছর ভিত্তিক। এটা এরকম না যে এই বাজেটেই এমন কিছু দিলে আমার আগামী বছর সব ঠিক হয়ে যাবে, তা না। কিন্তু বাজেটে কিছু পরিকল্পনা থাকতে হয়, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। হ্যাঁ, আমরা যদি আমাদের সমস্যাগুলোকে এক জায়গায় লিস্ট করি, যেমনগুলো আপনি গড় করে বললেন, যেমন আপনি বললেন কাস্টমসের কথা, এটাও আপনার ওই লিস্টের সাথে কেন আর হলো আমি বুঝলাম না। সমস্যা তো বিরাট ব্যাপক। আমার পুঁজির অভাব, আমার ব্যাংকে তারল্যের সংকট, আমার রেমিটেন্স কমে যাচ্ছে, ডলারের সংকট, এগুলো পরস্পর প্রযুক্ত। 15টা সমস্যা যদি আমি লিস্ট করি, তো এর সাথে 3, 15, 45টা বিষয় জড়িত। হ্যাঁ, তো সেইটার থেকেই যেটা হয় যে বাজেট একটা সরকারের সাথে জনগণের একটা অলিখিত চুক্তি আর কি। বাজেটে প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমি আপনার এই করব, আর ও তাকেই থাকে কি করবে। কিন্তু দিনের শেষে যা হবার তাই হয়। রোববারের পরে সোমবার আসে, মঙ্গলবার আসে। কিন্তু আমি আবার বলছি, যেসব পয়েন্টগুলো আপনি বললেন এগুলো আমাদের সকলের, ইট ইজ আপ টু আস। যে আমি আমার ইকোনমিটারে ওই কী বলে টাকা সরিয়ে দিয়ে
গরিব মানুষেরা তারা আনবে রেমিটেন্স, আর আমি সেইটা পাঠিয়ে দেবো বিদেশে। ইট ইজ মাই অপশান। আমি কতটা গর্তে যাব সেই গর্তের অপশানটা আমার। তো সেই জন্যে আমাকে ওই আমার আত্মজিজ্ঞাসায় থাকতে হবে। একটি বাজেট একটি নির্দিষ্ট সময়ের প্রেক্ষাপট আনানো হয়। হাজার সমস্যাকে একটা বাজেট দিয়ে সমাধান করা যাবে না, কিন্তু আমাকে মানে যথাযথভাবে এগোতে হবে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমি যদি আপনার কথায় ফিরে আসি, আপনি বলছেন যে হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে, থাকবে। সেই হোঁচট খাওয়ার জায়গাটা আসলে কোথায়? অর্থনীতির কোথায় আমরা এখন হোঁচট খাওয়ার ঝুঁকিতে আছি? হোঁচট খাওয়ার ঝুঁকিতে হচ্ছে যেগুলো ন্যাচারাল, নিয়মতান্ত্রিক। ওই আপনার এর থেকে পাহাড় থেকে পানি গড়াবে, এটা সমুদ্রে যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। নিচু জায়গায় গড়াবে এবং সমুদ্রে যাবে। আপনি হোঁচট খাওয়ার ব্যাপারটা ওইটা করবেন যে আপনি ওই পানিকে অনাবশ্যকভাবে কোনো এক জায়গায় আটকাবেন, আটকিয়ে যা করার কথা না। ওই যে উজানে ভাটাতে যাওয়ার যে ব্যাপারটা, যে নদীর স্রোত এইদিকে যাচ্ছে, তার উজানে যদি কেউ নৌকা চালায় তাকে তো অবশ্যই খুব কঠিনভাবে করতে হয়। আর কেউ যদি অনুকূল বাতাসে চালায় তাহলে সে আরও তাড়াতাড়ি যেতে পারে। হোঁচট খাওয়ার বিষয়টা ওইগুলোই, যেখানে আপনি ন্যাচারাল জাস্টিস, ন্যাচারাল নিয়মকে, আপনার কর্তব্যবোধকে, আপনার দায়িত্ববোধকে যদি আপনি নয়ছয় করেন, এদিক ওদিক করেন, এই নয়ছয় মানে ব্যাংকের নয়ছয় না, এমনি আপনি যদি এদিক ওদিক করেন, তাহলে হবে কি, আপনি তো হোঁচট খাবেনই। আপনি হাঁটবেন বাংলাদেশের রাস্তায়, মাথায় আপনার ব্রিটিশ ট্রাফিক আইন, অবধারিতভাবে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আপনি যেখানে আছেন আপনি সেখানে স্থিতিশীল থাকেন, থিতু থাকেন। আপনি মানে একসাথে 5টা ইঁদুর আপনি ধরতে পারবেন না। কেউ কোনদিন, জাপানে একটা প্রবাদ আছে, ইউ ক্যান নট ক্যাচ 5 rats at a time। তা আপনি একসাথে অনেক কিছু করতে চাচ্ছেন, করতে চেয়ে দেখা যাচ্ছে যে আপনি কোনো না কোনো জায়গায় জাস্টিস বা এটা ওটা মেনটেন করতে পারছেন না। পারে না অনেকেই, কিন্তু আপনি কতটা কম না বেশি করছেন তার উপরেই। ভবিতব্য কিন্তু আপনার হাতেই, আপনি ঠিক করবেন আপনি সঠিক পথে হাঁটবেন কি হাঁটবেন না। হ্যাঁ, সুতরাং আমি মনে করি আমাদের সকলেই, এই যেখানে আমরা 4 জন আছি বা সবাই আমাদের সুপ্রিয় দর্শকগণ, সকলের মাথায় এই চিন্তাই, এই বিদ্যাই থাকুক বা থাকা উচিত যে আমি যেখানে আছি আমার যেটুকু কর্তব্য দায়িত্ব আমি সেইটা পালন করি। আমি এখানে যেন সীমালঙ্ঘন না করি। আমি তহসিল অফিসের একজন সাধারণ কর্মচারী, উনি আসছেন আমার কাছে জমির কাগজ রেকর্ড নিতে, এটা ওনার অধিকার, এবং আমার বলা হয়েছে আই এম এ পাবলিক সার্ভেন্ট। হ্যাঁ, এখন উনি আসলে আমার যদি চিন্তা থাকে কিভাবে আমি একটু প্যাচ দিয়ে ওনার সাথে করব, তা করলে কি হচ্ছে, ওনার কস্ট অফ ডুইং বিজনেস বাড়তিছে। আচ্ছা, আবার আমি এদিকে এই যুক্তি দিচ্ছি যে আমি এখানে একা সাধু হয়ে কি করব, কারণ আমাকেও তো আমার ছেলেরে ভর্তি করতে হবে, আমার আরেক জায়গায় যেতে হবে। ও কিন্তু এই যুক্তিটাকে যুক্তির সাথে নিচ্ছে। আমরা একে অন্যের সাথে কিন্তু যুক্তিতে আমরা ওই রবীন্দ্রনাথের এর মতো যে রাজার সাথে মিলবো কেমনে আমরা সবাই ইত্যাদি, আমরা সবাই রাজা আর কি। তা ওই ধরনের ব্যাপারে এখানে প্রত্যেকের যার যার সীমানায় থেকে কাজ করা উচিত, তাহলেই কেউ কাউকে এ করবে না। আপনি আপনার, আমি এটা শেষ করি, আপনি এই হচ্ছে আপনার বলয়, এই আপনার বলয়, আর আমার বলয় এই, আপনি আপনার ভিতরে থাকবেন। আপনি আমাকে কতটুকু আপনার এখানে আসতে দেবেন, অ্যালাউ করবেন, ইট ইজ আপ টু ইউ। আবার আপনিও আপনার সীমানা পেরিয়ে যেয়ে ওনার সার্বভৌমত্বে যাবেন, দ্যাট ইজ অলসো আপ টু ইউ। হ্যাঁ, প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের সম্মান এবং জায়গাটাকে দায়িত্ববোধের ভিতরে রাখি, তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমি আপনার কাছে আবার আসবো। সিদ্দিকুর রহমান, সিদ্দিক ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি বাজেটের প্রত্যাশার কথা বলছি, সিদ্দিকুর রহমান যেটি বিশেষ করে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলছিলেন যে সীমা লঙ্ঘন না করে আমরা আমাদের দায়িত্বের জায়গাটা ঠিক থাকি। বাজেট এবং গত সবচেয়ে বেশি আলোচনায় যেটি ছিল আর্থিক খাতের অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, ঋণ খেলাপি, নানা বিষয়গুলো। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন একটি কথা বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, যে যারা 1000 টাকা ঋণ করে তাদের মাজায় রশি দেওয়া হয়, গ্রেফতার করে নেওয়া হয়। যারা 1000 কোটি টাকা খেলাপি হয় তাদেরকে আমরা স্যার ডাকি। এই অবস্থা থেকে কি আসলে বেরিয়ে আসার প্রত্যাশা আমরা রাখতে পারি কিনা? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার সহ আলোচকদের। মজিদ ভাই একটা কথা, কিন্তু তার কথার মধ্যে কিন্তু ঘুরিয়ে ফিরে একটা কথা বলেছে, 2টা কথা উনি খুব সুন্দর বলেছেন। তার মধ্যে প্রথম কথা হলো, উনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে দেশপ্রেম। দেশপ্রেম যদি না থাকে এবং
সে যদি অর্থ পাচার করে, যেটা উনি বলেছেন, কথাটা কিন্তু সত্যি। দেশপ্রেম না থাকলে তারাই টাকা পাচার করে, তারাই বিদেশে যেতে চায় এবং সম্পদের পাহাড় গড়তে চায়। এটা কিন্তু যতটা না ব্যবসায়ীরা করে তার থেকে কিন্তু আমলারা অনেক বেশি করে। যেটা আমরা আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মহোদয় একদিন নিজে মিডিয়ায় বলেছেন। সম্প্রতি দুটি ঘটনাই তো আসলে আলোচনায় আসছে, যেটি গণমাধ্যমে একজনের উপর, তার পরিবারের উপর নিষেধাজ্ঞা, আর একজনের আদালতজাত সম্পত্তি ক্রয়কে নিয়ে। না, আমি সেখানে যাচ্ছি না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং তারা কি করেছে আমি ব্যক্তিগত কোনো লোককে উদ্দেশ্য করে এখানে বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যে জিনিসগুলো হচ্ছে, যেমন আমরা এখানে 3 জন ব্যবসায়ী, উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। উনি কিন্তু একটা কথা, আরেকটা ভালো কথা বলেছেন যে পাবলিক সার্ভেন্ট। এই কথা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু এই স্বাধীনতার পরে আগে সব সময় কিন্তু উনি বলেছেন যে তোমরা জনগণের সেবক, তাদের টাকায় তোমাদের বেতন হয়, তাদেরকে তোমরা সার্ভিস দিবা। এই কথা কিন্তু সেই সময় থেকেই বলে আসছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী উনিও কিন্তু বিভিন্ন সময়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেও কিন্তু বলেন। কিন্তু যাদেরকে উদ্দেশ্য করে বলেন তারা কতটা শোনেন, সেটাই এখন আমাদের সমাজে আমরা সবাই ভুক্তভোগী, যার জন্য আমাদেরকে বলতে হয় যে আমরা ঘুষ ছাড়া চলতে পারি না, ট্যাক্স ব্যাটের যন্ত্রণায় ব্যবসা করতে পারি না, আমাদের এই অত্যাচারে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এসব কথা শুধুমাত্র আমার না, এটা হলো টোটাল ব্যবসায়ী সমাজের। এখন আপনি বলবেন যে পাবলিক সার্ভেন্ট, আপনার ব্যবসায়ীদের ট্যাক্সের টাকায় আপনার বেতন হচ্ছে, অথচ আপনার সাথে দেখা করতে গেলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, কিন্তু মন্ত্রীর কাছে যেতে হলেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লাগে না, কিন্তু ওনাদের কাছে যেতে হলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লাগে। হয়তো আমাদের লাগে না, এখানে যারা আছি তাদের হয়তো লাগে না, বাট আমি সাধারণ জনগণের কথা বলছি। যে কোনো জায়গায় যাবেন, এই ঘুষ দুর্নীতি এইটাই আমাদের সমাজটাকে আজকে কিন্তু, এই যে প্রথমেই আপনি বললেন যে অর্থ পাচার, আর্থিক খাতের এই দুর্বলতা, এই সব কিছুর পিছনে কিন্তু একটাই, আপনি যদি দুর্নীতি বন্ধ করতে পারেন, দুর্নীতি তো সম্পূর্ণরূপে আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু বড় বড় দুর্নীতিগুলোকে যদি অ্যাটলিস্ট অ্যাড্রেস করতে পারেন, তাইলে এই সমাজে অনেকখানি কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। যেটা উনি বলেছেন যে বাজেট কখনো পিছনে যায় না, এটা সামনের দিকেই যায়। হ্যাঁ, দেশ, আমার 53 বছর বয়স হয়েছে, আমরা তো সামনের দিকেই যাব, এবং সামনের দিকে যে যাচ্ছি সেটা কিন্তু প্রমাণিত। কারণ আমরা পদ্মা ব্রিজের মতো ব্রিজ করেছি, কর্ণফুলী টানেল করেছি, মেট্রো রেল চলছে। আমরা কিন্তু অনেকেই এগুলো নিয়ে হাস্যরস করেছি। যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলোর মধ্যে হাত দিয়েছেন, তখন অনেকেই কিন্তু বাধাও দিতে চেষ্টা করেছেন এবং বলেছেন যে এগুলো কখনো হবে না, কিন্তু সেগুলো আজকে দৃশ্যমান। অবকাঠামোগত উন্নয়ন যেমন আমাদের দৃশ্যমান, সেই রকম কিন্তু আমাদের দেশও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাজেট প্রতি বছর কিছু না কিছু বাড়িয়েই করা হয়। বাজেট এটা আলোচনার বিষয়, এটা অর্থ মন্ত্রণালয়, এনবিআর মিলে বাজেট কিন্তু আগেই করে ফেলে। তারপরে যে ব্যবসায়ীদের সাথে যে আলাপ করে এবং ব্যবসায়ীরা যে লিখিত যে জিনিসগুলো আমরা দেই, দাবি দেওয়া বা যা কিছু বলি না কেন, তার খুব একটা প্রতিফলন আমি কখনো দেখিনি আজ পর্যন্ত। কারণ এটা আলোচনাটা শুরুই হয় বাজেট অলমোস্ট রেডি হওয়ার পরে, বা আমরা যাহাই বলি না কেন সেটা হয়তো সরকারের পক্ষে করা সম্ভব হয় না। কারণ আমার প্রত্যাশা অনেক বেশি থাকবে, সেই প্রত্যাশাটা পূরণ করার মতো ক্ষমতা সরকারেরও থাকতে হবে। তবে দুর্নীতি যে শুধু দুর্নীতি সরকারি লোকজনেই করে তা কিন্তু না। আমি যদি দুর্নীতিবাজ না হই তাহলে কিন্তু আমাকে অতটা দুর্নীতি করতে হয় না, মানে আমার কাউন্টার পার্ট যে আছেন তারও দুর্নীতি করতে হয় না, কারণ সে সুযোগ পাবে না। তো দুর্নীতি করতে কিন্তু দুই হাতেরই তালি, কিন্তু দুই হাত দিয়েই বাঁচতে হয়। আমাদের সমাজে কিছু দুর্নীতিবাজ লোক আছে, ব্যবসায়ের মধ্যেও আছে, সেটা কিন্তু খুব মুষ্টিমেয়।
এবং সেই মুষ্টিমেয় লোকগুলো কিন্তু অনেক বড় বড়, যার জন্যই সবার চোখে পড়ে। আপনি যেটা একটু আগে বলেছেন, নামও বলতে চেয়েছেন, আমি নাম বলতে চাই না, বাট এগুলো তো সত্যি কথা। এই জায়গা থেকে আমাদেরকে যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে এখন। এই আওয়ামী লীগ সরকারের চতুর্থবারের মতো কন্টিনিউয়াসলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী তিনি সব কিছু জানেন, বুঝেন, এবং আমি মনে করি সেইভাবেই উনি চলছেন, যার দৃশ্যমান কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু সবাই দুর্নীতি করে যে একেবারে সারা পেয়ে যাচ্ছে তা কিন্তু না, কিছুটা অ্যাকশন কিন্তু নেওয়াও হচ্ছে। আপনি যেটা বলছেন যে 1000 টাকা, ফরাসুদ্দিন সাহেব বলেছেন 1000 টাকার লোককে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসে, কিন্তু 1000 কোটি টাকার লোককে সালাম দিতে হয়। এটারও একটা ব্যাখ্যা আছে। সেটা হলো 1000 কোটি টাকার লোককে যখন আপনি যদি আইনের আওতায় নিয়ে তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন, তাইলে তারে আর আপনি 1000 কোটি টাকা আদায় করার কোনো সুযোগ আপনার আর থাকলো না। তাকে বরঞ্চ আপনি আইনের আওতায় নিবেন বলে ধমক দিয়েও যদি তার কাছ থেকে কিছু আস্তে আস্তে যদি তাকে আপনি একটা লাইনে আনতে পারেন, সেইটা দেশের জন্য উপকারী। তাদের আসলে আওতা আনা যাচ্ছে না, আনা সে ধরনেরই একটি কথা তিনি বলেছেন, যে এও বলেছেন যে মরিতে চাহি না আমি সুন্দর না ভুবনে। না, আনা যায়, চেষ্টা করলে কিছু করা যায় না তা না, কারণ সরকারের হাতে অনেক ক্ষমতা। সরকার চাইলে পারে না এরকম কোনো কিছু নাই, কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হয় এই জন্যই যে তাদেরকে যদি ওই রকমভাবে কোনো কিছু করা হয় তখন অর্থনীতিতে একটা চাপ পড়তে পারে, সেই সবের জন্যই তাদেরকে সুযোগ দেওয়া হয়। কিন্তু সেই সুযোগ তো বারবার কেউ দিবে না, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবার বলেছেনই যে দুর্নীতি কেউ করলে তাকে রেহাই দেওয়া হবে না, এবং সেই অনুযায়ী কিন্তু উনি দেশটা এখন পরিচালনা করছেন। সিদ্দিক ভাই, আমরা দুর্নীতি অনিয়ম নিয়ে আবার আপনার কাছে আসবো, কথা বলবো। হাবিবুল্লাহ ডন, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, বাজেটে যে প্রত্যাশা, যেটি আলোচনায় আসলো যে সাধারণ মানুষের সাথে অলিখিত যে একটি চুক্তি বাজেট, সেটি আসলে বাস্তবায়নে প্রধান বাধাই কি বাংলাদেশে দুর্নীতি অনিয়ম? এটি ধন্যবাদ আপনাকে। ইনফ্যাক্ট ঘুষ এবং দুর্নীতি এই জিনিসটা তো এই কয়েক বছর থেকে তো আর হয়নি, এটা আস্তে আস্তে হতে হতে একেবারে আমি মনে করি শিকড় গেড়ে গেছে। আর দিন যতই যাচ্ছে আমার মনে হয় না যে এটা কমছে, এটা আস্তে আস্তে ঊর্ধ্বগতি। এখন বাজেটের যে সাইজ, বাংলাদেশ জন্মের পরে 72-তে প্রথম বাজেট, 786 কোটি টাকার বাজেট, আর এই 23-24 গত অর্থ বছরে যেটা চলছে সেটার 7,61,000 কোটি টাকার বাজেট। এটা 53 বছরে এখন 586 কোটি টাকার প্রথম যে বাজেট ছিল, আর আজকে যদি চিন্তা করেন বাংলাদেশে 586 কোটি টাকা একজন, 786 কোটি টাকা এক একজন মানুষের কাছে এর থেকে অনেক বেশি আছে। প্রায় কোটিখানেক মানুষের কাছে দেখা যাবে এর থেকে বেশি টাকা আছে, তাদের সম্পদ, তাদের অর্থ সব কিছু মিলে। দেশ তো আগাচ্ছে, এটা তো কোনো ইয়া নেই। এখন দেশ পিছাবেও না, এই যে আমাদের যিনি মুজিব ভাই বললেন, এটা আগাবেই, ওয়েদার ইট ইজ বাজেট অর এনিথিং। এখন আমরা একটু বলি যে আমাদের একটু আগে আমাদের সিদ্দিক ভাই বললেন যে বাজেটের সময় দেখা যায় যে আমাদের থেকে কথাবার্তা শুনে এনবিআর, কিন্তু তারা একটা নিজেরাই দেখা যায় দিনের শেষে যখন বাজেট দেখি আমরা ডিক্লেয়ার করে আমাদের প্রস্তাবনা তেমন আর আলোর মুখ দেখে না। আমি এখানে একটা কথা যোগ করতে চাই, সেটা হলো যে আমি যদি আমার নিজের সংগঠনের কথাই বলি, বারবিডা, আমরা প্রতি বছরেই খুব চিন্তা ভাবনা করে একটা প্রস্তাবনা দেই এনবিআরকে। তার মধ্যে প্রস্তাবনা দিই, আমরা চিন্তা করি যে এনবিআর তো প্রথমেই চিন্তা করবে যে শুধু এমন প্রস্তাবনা দেই এনবিআরকে যে তার জন্য চিন্তা না করে তার রাজস্ব কমে যাবে। আরেকটা চিন্তা করি যারা ক্রেতারা আছেন তারা যেন আমাদের এই বাজেটে যদি গভর্নমেন্ট থেকে যদি আমাদের বাজেটের কোনো একটা অংশ এনবিআর আমাদেরকে ছাড় দেয় কিংবা সুযোগ দেয়, সেটা জন্য যারা এন্ড ইউজার আছে, ক্রেতা, তারা যেন এখানে সুবিধা পায়। আর দিনের শেষে তো অফকোর্স আমি ব্যবসায়ী, আমাদের তো এখানে চেষ্টা করবো যে আমাদের ব্যবসাটা হোক। তো তিনটা কথা মাথায় রেখেই কিন্তু আমরা প্রস্তাবনাগুলো দেই। তো এখানে ইদানিং দেখছি যে আগে যখন আমরা
এনবিআর আমাদেরকে ডাকতো বাজেট প্রস্তাবনা নিয়ে আলাপ করবে। কারণ এখানে আমাদের সাবেক চেয়ারম্যান আছেন এনবিআর সম্মানিত, ওনাদের সময় দেখলাম যে এক একটা অ্যাসোসিয়েশনকে একটা সময় ডাকতো, একটা অ্যাসোসিয়েশনকে অনেক তার প্রস্তাব শোনার চেষ্টা করত। গত কয়েকটা বছর ধরে দেখছি যে ঠিকই আমাদেরকে ডাকে 6টা-7টা অ্যাসোসিয়েশন একসাথে থাকে। এখন 7টা অ্যাসোসিয়েশনের যদি কথা 2 ঘন্টা সময় পায়, যেভাবে কথা বলবে, কারণ আমি আমার মনের মতো কথাও তো বলতে পারি না, কারণ আমি নিয়ে গেলাম প্রস্তাব প্রায় 10টা কিংবা 15টা, কথা বলতে পারি না। কিন্তু ওনার সময় কিন্তু এটা ছিল না। ওনারা স্পেশালি এক একটা অ্যাসোসিয়েশন, ধরেন বিজিএমই, বিটিএমই, বারবিডা, যারা আছে বড় বড় অ্যাসোসিয়েশন, সময় দিত, শুনতো। হয়তো সব কথা রাখার সুযোগ হতো না, কারণ হয়ও না, এটা স্বাভাবিক। কিন্তু আমি আমার কথা বলবো যে আমরা অনেক সময় প্রস্তাবনা দিয়েছি এবং এনবিআর শুনেছে অনেক কথাই, এবং এটা আমলে নিয়েছে। সব তো সম্ভব না আমলে নেওয়ার। আর এবারও আমরা বাজেটে এরকম প্রস্তাবনা দিয়েছি, কিছু কিছু জিনিস বলেছি যে, আমি যদি আমার সংগঠনের কথাই বলি, যে আমরা বলেছি অ্যাটলিস্ট গাড়ি তো বিলাসবহুল না, এটা নেসেসিটি। এখন সেইখানে অ্যাটলিস্ট 2000 সিসির যে গাড়িগুলো আছে, আপনি ধরতে পারেন 3000-4000 সিসির গাড়ি হয়তো বিলাসবহুল কিংবা সামথিং। আর আপনি ধরতে পারেন ইউরোপিয়ান গাড়ি যেগুলো আছে, বিএমডব্লিউ, মার্সিডিস কিংবা 3000 সিসির উপরে যেসব গাড়িগুলো আছে, সেগুলো হয়তো বিলাসবহুল বলতে পারেন। কিন্তু 2000 সিসির গাড়ি কিংবা মাইক্রোবাস, সেগুলো তো জেনারেল ইউজ হয়। সেইখানে আমার মনে হয় যে ডিউটি কমানো উচিত, সেই প্রস্তাব দিয়েছি। স্পেশালি বলেছি হাইব্রিড গাড়ি কিংবা ইলেকট্রিক যে গাড়িগুলো আছে, সেগুলোতে ডিউটি ছাড় দেওয়া। আর আরেকটা হলো যে, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, এটা আমি সবসময় বলতাম যে শুল্ক নীতিমালা পরিবর্তন হওয়া উচিত। ধরেন ইম্পোর্ট যেটা পলিসি আছে, এটা 3 বছর মেয়াদি করে। তো শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ করবেন, উনি ঘোষণা দিয়েছেন। আমরাও চাই যে বাংলাদেশটা স্মার্ট হোক। তো সব কিছু মিলে এই শুল্ক নীতিমালাও কিন্তু স্মার্ট হওয়া উচিত। লাইক শুল্ক নীতিমালা যদি মিনিমাম 5 বছর মেয়াদি একটা স্থিতিশীল থাকে, এতে করে কিন্তু ক্রেতা বিক্রেতা, আমদানিকারক বলেন আর সব কিছু বলেন, একটা স্থিতিশীলতার মধ্যে থাকে। তা আমরা বলছি গত অর্থ বছরে ধরেন আমাদের গাড়ির যেটা বলি যে কোনো ইয়াতে তারা ডিউটি বাড়ায় নাই। এখন যে সামনে আসছে, হয় 2000 সিসি পর্যন্ত ডিউটি কমানো উচিত গাড়ির। তার কারণ হলো, খুব একটা বড় কারণ আছে কেন কমাবে না। এখন 86 টাকা ছিল ডলার, এখন হয়ে গেছে 117 টাকা। যদিও বাংলাদেশ ব্যাংক বলেছে, কিন্তু 17 টাকা তো থাকছে না, 22 টাকা, 23 টাকা, 24 টাকা হচ্ছে 100। তো এখন টাকার যে অবমূল্যায়ন হয়েছে, প্রায় 30-35% টাকার অবমূল্যায়ন হয়ে গেছে। তো আমি যেই গাড়িটা আগে যেই ডলারে কিনতাম, সে যখন টাকায় কনভার্ট করে, সেখানে অলরেডি কিন্তু 30-35% মূল্য বৃদ্ধি হয়ে গেছে। এভাবে ধরুন একটি ছোট গাড়ি এক্সাম্পল দিই, যে গাড়িটা আমরা গত 1-1.5 বছর আগে বিক্রি করতাম 18 লক্ষ টাকায়, সবচেয়ে খুব পপুলার গাড়িটা টয়োটা করোলা এক্সিও, সেটা এখন 26 লক্ষ টাকা। টয়োটা প্রিমিও যে গাড়িটা, যেটা আমরা বিক্রি করতাম 35-36 লক্ষ টাকা, সেটা এখন আমাদের কস্টিং হচ্ছে প্রায় 44 লক্ষ 45 লক্ষ টাকা, প্রায় 10 লাখ টাকা ডিফারেন্স। এখন সেটা বলেছি যে আমরা যারা রিকন্ডিশন গাড়ি আমদানি করি, পুরাতন গাড়ি আমদানি করি, সেখানে একটা সুবিধা অবশ্যই থাকে, বছর ভিত্তিক অপচয়, যেটাকে বলে ডিপ্রিসিয়েশন। তা আমরা 5 বছরের জন্য টোটাল অপচয় প্রায় 35%। তো আমরা এবার বলেছি যে আমাদের অবচয় সুবিধা যেটা আছে, সেটা যদি 35-50% অ্যাটলিস্ট করা হয়, দেওয়া হয়, তাহলে যেই অ্যামাউন্টটা বেড়েছে টাকার অবমূল্যায়নের কারণে, সেটা হয়তো অনেকটা মিনিমাইজ হবে। কেননা মধ্যবিত্তর কিন্তু নাগালের বাইরে চলে গেছে গাড়ি। আর গাড়িকে তো বিলাসবহুল বলে সংজ্ঞায়িত করে এখন আমাদেরকে বলেছে 100% মার্জিন দিতে হবে। এখন 100% মার্জিন দিয়ে এলসি করতে গেলেও দেখা যায় অনেক ব্যাংক এলসি দিচ্ছে না, অনেক সময় 100% জায়গায় 150% নিচ্ছে। মানে আপনাকে সার্ভিস দেওয়ার জায়গায় আপনার গলা টিপে ধরছে, বলছে যে না 100% দিতেই হবে, আরও 50% আপনি আমার এখানে ব্যাংকে রাখেন, এটা ইনভেস্টমেন্ট করেন, এখানে আপনি ফিক্সড ডিপোজিট করেন, তারপরে এলসি দিব। তো এই জিনিসগুলি দুর্নীতি বললেন, দুর্নীতি অনেক রকমই তো হয়। এখন একটা ব্যাংক যদি জানে, এখন বাংলাদেশ ব্যাংক বলেছে 100% মার্জিন দিতে হবে, বেশি না 6-7টা আইটেম বলেছে,
বিকজ অফ ডলার ক্রাইসিস। ঠিক আছে, আমরা মেনে নিয়েছি, বিকজ আমরা তো এই দেশেরই সন্তান। আমি দেখছি, আমরাও দেখছি ডলার ক্রাইসিস আছে। আমরা তো এখানে বলছি না ভাই আমাকে 10% মার্জিনে দাও, জানি, মেনে নিয়েছি অফকোর্স, কারণ সবারই কষ্ট হচ্ছে, কষ্টটা আমরা সবাই মেনে নিই। কিন্তু 100% মার্জিন দিতে গিয়েও ব্যাঙ্কগুলো বলছে না আমাকে 150% দিবা। বাংলাদেশ ব্যাংক বলছে 117 টাকা করতে হবে। এখন আমি এলসি করতে গেলে বলছে 100 না ভাই, আমি কিনছি বেশি, আমার 125 টাকা। এখন বিভিন্ন কারণে মানে ঘুষ দুর্নীতি তো একটা আছেই, পাশাপাশি এই যে এই সময়ে এই কঠিন সময় ব্যাংকগুলো যেখানে এসে ব্যবসায়ীদেরকে সাহায্য করবে সেখানে না এসে ওরা দে আর রিপিং, এটা আরেকটা দুঃখজনক, সেটাও কিন্তু একটা বড় দুর্নীতি। ডন ভাই আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ ফজলুল্লাহ ভাই আমি আপনার কাছে আসতে চাই, যেটি ডন ভাই বললো আমরা সেখান থেকেই শুরু করতে চাই। ব্যাংক এবং এনবিআর ব্যবসায়ীদের কথা আসলে কতটা শুনছে বা ভাবছে, আপনার অভিজ্ঞতা কি? এই বাজেট নিয়ে তো আপনি অনেক দিন ধরে এই বাজেট নিয়ে কথা বলছেন। সিদ্দিক ভাই তো বলেই দিল যে বাজেট তো অনেক আগেই হয়ে গেছে, এখন হলো আমাদের নিজেদের মধ্যে একটু আলোচনার শান্তি। দেখেন এই যে ডন যেটা বলল যে আমাদের এই আসলে বাজেটটা অনেক বছর ধরেই হচ্ছে সেই পুরনো নীতিমালার উপরে, পুরনো নীতিমালা। আমি কিন্তু সবসময় বলি বা আমার অ্যাসোসিয়েশন সবসময় বলে আমরা 1% ক্যাপিটাল মেশিনারি ছাড়াই, কিন্তু যদি স্পেয়ার পার্টস আনি সেটা দেখা যায় যে এটা 30 to 80%। অনেক সময় মনে হয় একটা জেনারেটর পুরোটাই আনি, আইনা এটার পার্টসগুলা খুললা ব্যবহার করি, কারণ এটা 1%, আর বাকিগুলো যদি লোহার দামও বিক্রি করি তাও লাভ। এই ব্যাপারগুলো আজকে অনেক দিন ধরে আমরা কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন বা সবাই একই কথা যে 1% ক্যাপিটাল মেশিনারি আপনি 80% পর্যন্ত ডিফারেন্স এই এসএস কোড দিয়া আমাদের উপরে চাপাই দিচ্ছে। তখনই কিন্তু ব্যবসায়ীরা শুধু ফাঁক ফোকর খুঁজে কি করব, কিভাবে একটু কম দামে রাজস্ব দেওয়া যায়, এসএস কোড কোনটা না দিলে কোনটা দেওয়া যায়, এইটা সেইটা বিভিন্ন রকম আমরা খুঁজি। কিন্তু কি করব, খুঁজে তো আগাইতে পারি না কীরকম এ তো মানে এত। এই যে একটু আগে আমরা নিজেরা গল্প করলাম চিটং, যে যারা আমাদেরকে ধৈর্য বলল কিছু কিছু জায়গায় না আপনি আনএথিক্যাল কাজ করছেন, আপনাদের এটার জন্য 200% আপনার ডিউটি। হাউ বিভিন্ন রকম আমরা ব্যবসায়ীরা শুধু বলি কিন্তু আমাদের কোনো কি সুফল হচ্ছে আমি জানি না। গত পরশু দিনেও আপনারা পত্রিকায় দেখছেন আমাদের একজন বড় সম্মানিত লোক তার বাড়ি বিক্রি হচ্ছে, সে কিন্তু এই আমাদের এই প্রজন্মে তার অনেক অবদান আছে। আমার কথা হচ্ছে যে দেখেন এত কিছু সরকার করতেছে, কত কিছুই তো করতেছে, কিন্তু সারা পৃথিবীতে যেটা আছে ব্যবসায়ীদের আপনার এক্সিট দিয়ে দেন। সবাই কি ব্যবসায়ীরা চোর? তা না। আমি হয়তো আমার ব্যবসাতে সফল না, যে কোনো কাজই হোক, আমার অ্যাডমিনিস্ট্রেশন হোক কিংবা অনৈতিক হোক, যে কোনো কাজই হোক আমি হয়তো সফল না, কিন্তু এই জন্য আমাকে অন্যান্য দেশের মতো একটা এক্সিট দিয়ে দেন। আমি ভাই বলবো যে আমি ব্যবসা পরিচালনা করতে পারবো না, আমাকে এখন এখান থেকে সম্মানের সাথে চলে যাওয়ার ব্যবস্থা করে দেন। সেই জিনিসটাও কিন্তু এত বছরে এটা আমাদের সিদ্দিক ভাই খুব ভালো বলতে পারবো এই ব্যাপারটা নিয়ে, কারণ উনি তো আমাদের আসলেও তো উনি আমাদের লিডার, দীর্ঘদিন ধরে উনি বিজেপিতে ছিল সম্মানের সাথে। আমাদের জন্য এই সেক্টরে তার অবদান অনেক বড়। আজকে উনি সামনাসামনি আছে, আমি ছোট করা ঠিক না, ওনার অনেক অবদান। এবং এখনও কোনো সমস্যা হইলে সে বলে আমার কাছে আসেন না কেন, সে পারুক বা না পারুক সে চেষ্টা করে জায়গা মতো পৌঁছানোর জন্য। একেবারে মানে কি বলবো, একেবারে তার অন্তর দিয়া এখানে কোনো, আমি তার জন্য দোয়া করি। উনি যেই মনোভাব নিয়ে
এখনও আমাদের এই সেক্টরটার জন্য, বিশেষ করে গার্মেন্টস সেক্টর, টেক্সটাইল সেক্টরের জন্য উনি চেষ্টা করে। যদি এই নীতিমালাটা থাকে, আমি একইভাবে আমি সিদ্দিক ভাইকে বলবো, সিদ্দিক ভাই আমাদেরকে যারা চালাইতে পারতেছে না তাদেরকে একটা এক্সিট দেওয়ার জন্য একটা নীতিমালা তৈরি করেন আপনারা। এই ছাড়া কিন্তু আমাদের অনেক চারোদিকে বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গা। আমরা শুধু বাইরে থেকে বলতেছি ঋণ খেলাপি, সবাই কিন্তু ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি না। আর ঋণ খেলাপিটা এখন এইরকম করে ফেলাইছে, দুর্নীতি আর ঋণ খেলাপি টাকা একসাথে যোগ করতেছে। দুর্নীতি যারা করছে তারা কিন্তু ঋণ খেলাপি না, যখন নাকি হিসাব দেয় তখন বলে এটা ঋণ খেলাপি। এটা কিন্তু আলাদা হওয়া উচিত। এই অঙ্ক কিন্তু সবাই জানে, কিন্তু অঙ্কটা কেউ কষতে চায় না, প্রকাশ করতে চায় না। যেমন এই যে আমাদের দেশে কারা ব্যাংকে লুপ্তরাজ করছে, আমরা কিন্তু সবাই জানি, কি মুখ দিয়ে বাই করতে চাই না বা সাহস পাই না, হোয়াট এভার। বিভিন্ন রকম জটিলতা, হাইকোর্টে বলে এটা করা যাবে না, এদের নিয়ে কোনো এটা নিয়ে আর কোনো আগানো যাবে না, পরীক্ষা করা যাবে না। তো এইরকম আমরা কিছুভাবে আছি। কিন্তু এর ভিতরেও কিন্তু এই সেক্টরে, বিশেষ করে আমাদের টেক্সটাইল সেক্টর বা গার্মেন্টস সেক্টরে হাঁটি পা করে আজকে যে বাজেট ছিল 786 কোটি টাকা, তারপর এখন এটা কত বড় হয়েছে। এটার কিন্তু একটা বিশাল অবদান আছে এই গার্মেন্টস সেক্টরের, বিশাল অবদান। কিন্তু আজকে এত বড় যাদের অবদান, তাদের বাড়ি এখন নিলামে যাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র যে ওনার বাড়িটা যাচ্ছে তা না, এটা কিন্তু সমাজেও সে কিন্তু এই ছোট হয়ে যাচ্ছে। বাট আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো উনি সত্যিকার হচ্ছে একজন সৎ লোক। এটা হয়তো ভাই আমাকে সিদ্দিক ভাই আরও বলতে পারবে তাদের ব্যাপারে, কারণ সে তার সাথে অনেক ভালো সম্পর্ক। এরকম কিন্তু একজন পর একজন আসবে একটা সময়। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের এখন প্রয়োজন হচ্ছে, এই সময়ের ভাবনা হওয়া উচিত যে আমাদের ব্যবসায়ীদের জন্য একটা এক্সিট তৈরি করা। এবং যে কথাটা বলতেছিলাম যে এই গতানুগতিকভাবে যে বাজেট তৈরি হচ্ছে, এটা না কইরা এটিগুলো নিয়ে একটু চিন্তা করা উচিত যে কিভাবে বাজেটটা করলে ট্যাক্স আদায় হবে। আর যে এগুলো চিন্তা করা উচিত না। এই মানধাত্ত আমলের একটা সময় তখন কিন্তু ফজলুল ভাই, জি, তখন কিন্তু এরকম সুযোগ ছিল না। এখন তো অনেক ভাবনা নিয়ে কিন্তু আমরা একটা ভালো বাজেট তৈরি করতে পারি। জি, ফজলুল ভাই, আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, নিটোল টাটা এসটিভি সংলাপে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটোল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে ব্যবসায়ীদের নেতাদের কথায় যেটি উঠে এসেছে যে শুল্ক নীতিমালা, যেটা আমাদের ডন ভাই বললেন যে এটি পরিবর্তন দরকার বা সংস্কার প্রয়োজন, যুগের সাথে তাল মিলিয়ে এগোনো প্রয়োজন। আমাদের ফজলুল হক ভাইও বললেন যে এটা আসলে কিভাবে রাজস্ব আদায় সহজ হয় এবং ব্যবসায়ীরা অনেকটা স্বস্তিতে থাকেন, সেই অবস্থায় নিয়ে আসা, আস্থার জায়গায় আনা এনবিআর এর। সেখানে আপনার পরামর্শটা কি? পরামর্শ না, এটা আমারও দাবি। যদি এই ইকোনমিকে ভালো করতে হয়, তাহলে আমাদের প্রত্যেকের যার নিজস্ব উদ্ভাবনী শক্তি দিয়ে এটাকে সেখানে অবদান রাখতে হবে। ইট ইজ নট ইজি থিং যে আমি জটিলতা সৃষ্টি করে ওই জটিলতার ভিতরে আটকে যাব, এটা ঠিক না। এখানে আমরা বোধহয় একটু জিনিস আমাদের মনে হয় একটু কেবলা চেঞ্জ করতে হবে। কেবলা চেঞ্জ করতে হবে এই অর্থে, আমি এখানে এনবিআরকে অ্যাড্রেস করে কথা বলছি যে আমার এইটা দেন, এইটা দেন, এইটা দেন, আর ও দিচ্ছে না, ওর জন্য ওরে গালাগালি দিচ্ছি। এনবিআরকে চালায় কে? নীতিটা তৈরি করে কে? নীতিটা পাশ করে কে? তার কাছে যেই বলতে হবে। শুল্ক নীতির কথা বলছেন, সব বলছেন, একবার কনস্টিটিউশন লেখা আছে সংসদ ছাড়া এইসব কোনো আইন পাস হবে না, মানে শুল্ক আরোপ করা যাবেও না, এ করা যাবে না। তাহলে হোয়াই নট ইউ আর গোয়িং টু সংসদ?
আপনিই তো আপনার রিপ্রেজেন্টেটিভ সেখানে পাঠিয়েছেন, তারাই করেছে। আপনি তাদেরকে বলেন যে আপনার এই নীতি কি হলো, এটা দিয়ে আমি এখন এই বলছি কেন, ওই যে 200% কি এর কথা বলছে, তারপরে ওই যে এক্সিটের কথা, সব নীতি তো উপরের থেকে দেওয়া, উপরের থেকে নীতি দিয়ে একজনকে বলছেন যে তুমি এটি ইমপ্লিমেন্ট করো। সে ইমপ্লিমেন্ট করতে যেই তো সে কিছুটা তো করবেই। যেমন ডিসক্রিশনারি পাওয়ার দেওয়া আছে, আইনে বলা আছে যে তুমি এরকম দেখলে তুমি ওরে 0 করতে পারো, 250%ও করতে পারো। আমাদের ওই যে কালো টাকার ব্যাপারে ওখানে কথাটা ছিল, আছে আইনেই আছে যে কেউ যদি কালো টাকা সাদা টাকা করতে আসে তাহলে সে প্রথমে যা ট্যাক্স সেটা তার দিতে হবে, তারপরে ওর উপরে একটা জরিমানা এবং এই ইত্যাদি এই কথা ছিল। 2007-08 সালে আমরা দেখলাম এই যে জরিমানা করার ব্যাপারটা ওর আইনের ভিতর পাওয়ার দেওয়া আছে 0 থেকে 250%, ওর ডিসক্রিশন পাওয়ার দেওয়া আছে। ও তখন যার সাথে ভালো জন্মে ঠিক মতন কথাবার্তা হয় তারে দেয় 5%, আর যার সাথে বেশি হয় না যোগাযোগ না তারে দেয় 240%। কিন্তু এটা তো আপনার সমাজে বলছি এইভাবে বলতে ওই কথাই আসতেছি। তখন আমরা দেখলাম যে এ তো একটা খুব মারাত্মক ধরনের বাজে ডিসক্রিশন পাওয়ার, ও তো মিস ইউজ করতেছে ওর পাওয়ারটা। তখন তৎকালীন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আমরা একটা করলাম যে 1 বছরের পুরনো টাকা যদি হয় 10% জরিমানা, যদি টাকাটা 2 বছরের পুরনো হয় ডিসক্লোজার হয় 20%, 3 বছরের হলে 30%। একবার বলে দিচ্ছি অঙ্কের সাথে মিলিয়ে, এটা এখানে ওর ডিসক্রিশনারি পাওয়ারের কিছু মোলামুলি করবার কোনো স্কোপ এখানে নাই। সেটা যদি 4 বছরের হয় তাহলে 40%, যদি 5 বছরের হয় তাহলে 50%, এরপরে আর নাই, তুমি ওর দ্বারা যেতে পারবে না। এটা যদি 25 বছরেরও হয় তুমি ওই 50-এর বেশি যেতে পারবে না। এইভাবে স্পেসিফিক করে বেঁধে দেওয়াতে তখনই আমরা একটা ওই যে কালো টাকা সাদা টাকার কয়েকটা সুযোগ আমরা ঘোষণা করি। কোনো সময় একথা বলিনি যে যা ট্যাক্স তার চেয়ে কম দিতে বলবো, প্রশ্নই ওঠে না, কারণ এখানে ট্যাক্স জাস্টিসের প্রশ্ন জড়িত। আপনি কষ্ট করে সব কিছু করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আপনি দেবেন 30% ট্যাক্স, এবং আপনি আপনার ফাইল দিলে আমি আপনার 14 রকম প্রশ্ন করে আপনাকে করতে থাকবো। হেনস্থ শব্দ ব্যবহার করছি না, আমি তো আমার আইন পালন করতেছি। আচ্ছা, তো করব, আর ওখানে উনি দেবেন না, দেন নাই, ঘুরে বেড়াচ্ছেন, বিদেশে নিয়ে যাচ্ছেন। ওনার বেলায় এসে একবার বললো কি 10% বোধহয়, এবার শোনা যাচ্ছে 15% হয়। আপনি কোন জাস্টিস রাখতেছেন তাহলে সামনে? এবং এই আইনটা পাশ করতেছেন কে? আপনিই তো পাশ করতেছেন। আজকে যেমন সিদ্দিক ভাই বা সবাই যেটা বলছে, আমরা বাজেটের যে আলোচনা করছি সবাই কিন্তু ব্যবসায়ীদের আলোচনা করতেছি। আমরা কৃষকের বাজেট নিয়ে কথা বলতেছি না, আমরা ওই পানির হিসাব, পানির পরিবেশের কি এসব কিছু বলতেছি না, আমরা শুধু ব্যবসায়ীদের কথা বলছি। সেই ব্যবসায়ীদের 70 to 80% রিপ্রেজেন্টেটিভ ইজ ইন দ্য পার্লামেন্ট, ঠিক আছে? এবং ওনারাই আইনটা পাশ করছেন। দে হ্যাভ দ্য হাইয়েস্ট পাওয়ার। সেই পাওয়ারে উনি ওখানে বসে বসে বিবেচনা করে করে দিয়ে দিতে হবে। এটাই কিন্তু প্রত্যাশা সকলের বা নিয়মের। আপনি একজনকে আইন করে দিলেন যে এইভাবে জবাই করবা, এইভাবে করবা বলেই দিলেন, তা দিয়ে তারপরে আবার ও জবাই করলে তখন আপনি আবার কথা বলবেন কেন? সেই জন্যে আমি বলছি একটু কেবলা চেঞ্জ করতে হবে। দাবিটা কথাটা ভালো করে তালিকা করে সুন্দর করে ওই আইন প্রণেতার কাছে দিতে হবে, কারণ আইন প্রণেতায় আইন পাশ না করলে তো পারবে না করতে। উনি ওখানে ইচ্ছা করলে সব কিছুর পাওয়ার করে দিতে পারেন, সেটা কথাটা। তো সেই জন্যই যেমন গত বছর আগে আপনি দেখেন 2003 সালে আমাদের যে 23 সালে আমাদের যে আয়কর আইনটা পাশ হলো, আমরা তখনও আলোচনায় অনেকেই বলেছেন আইনটা পার্লামেন্টে দেওয়া হয়েছে 10 তারিখে, 15 তারিখের ভিতরে পাশ করে দিচ্ছেন। এটা পড়ে দেখলেন না যে এর ভিতরে কী কী আইন আছে? এই যে ডিসক্রিশন পাওয়ারের কথাটা তো বলছেন, এগুলো সব ওর ভিতর রয়েছে। তাহলে আপনি তখন পাশ করে দিলেন কেন? ওখানে কিন্তু ওই কথাও রয়েছে যে সেলফ অ্যাসেসমেন্টই করতে পারবা, আর কোনো কিছু করতে পারবা আছে ওখানে, কিন্তু এটা ও ধরে রাখতেছে। তাহলে আপনি পাশ করবার সময় এইটা ভালো করে, অর্থাৎ বলতে চাচ্ছি যে পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটিগুলো যেন বাজেটটা পাশ করবার আগে ভালো করে পড়ে দেখে যে কি বাজেট দিচ্ছে। প্রতিশ্রুতিটা তো তারা দিচ্ছেন,
কারণ উই হ্যাভ সেন্ড দেম টু দ্য পার্লামেন্ট যে আপনি আমার পক্ষ হয়ে কথা বলবেন। আমরা তো 17 কোটি লোক একসাথে যেই চিৎকার করে কথা বলতে পারি না, আমার রিপ্রেজেন্টেটিভ কথা বলবেন। তা তিনি যখন বলবেন তিনি তো ওই জিনিসটাকে ভালো করে দেখবেন। তা সুতরাং দাবি দেওয়া আর এই সুশাসন বিষয়টা এটা একদিনই একভাবে হয়ে উঠেনি। আমি একটা ঠিক করছি, আরেকজন আরেকটাকে করছে, আরেকজন আরেকটা করছে, করতে করতে আমরা সবাই কিন্তু ওর ভিতরে জড়িয়ে দিচ্ছি। দুর্নীতিই হচ্ছে দুর্নীতির উৎস। দুর্নীতি মানে কিন্তু শুধুমাত্র কারোর কাছ থেকে ঘুষ নেওয়া, টাকা লেনদেন করা এটা না। দুর্নীতি মানে চিন্তার দুর্নীতি, ভাবনার দুর্নীতি, দৃষ্টিভঙ্গির দুর্নীতি, মানুষকে বিভক্ত করার দুর্নীতি, অবিশ্বাস সৃষ্টি করবার দুর্নীতি, এটাও দুর্নীতি। কিন্তু যে আমি একটা অবিশ্বাস সৃষ্টি করতেছি, আমি একটা আস্থাহীন পরিবেশ সৃষ্টি করতেছি, আস্থাহীন পরিবেশ সৃষ্টি করে বলতেছি ওরে তো ধরা যায় না, তো ঠিক আছে আমি ওরের টাকাগুলো নেওয়ার জন্যই আস্তে আস্তে একটু ছাড় দেই। আমার ওই আস্তে আস্তে ছাড় দিতে যেয়ে যে ও আরও বেপরোয়া হয়ে গেল এবং অন্যরাও যে অসহায় হয়ে গেল, সেইটার দিকে তো লক্ষ্য রাখতে হবে। সেই জন্য দৃষ্টিভঙ্গির ব্যাপারে এ দেখার আর কি। এই জন্যই এই কথাগুলি। এখন আপনার কথাতে যেটা আসলো, আপনি শেষে যেটুকু জিজ্ঞেস করেছেন যে শুল্ক নীতি বা নীতির, ওই নীতির ব্যাপারে কথাটা ওইটাই। নীতি যিনি বানান, নীতি যার বানাবার অধিকার, দখল, এখতিয়ার, তাকে এই নীতির ব্যাপারে চিন্তা করতে হবে। আমি যাই আর না যাই, কারণ কান্ট্রি ইজ অফ অল অফ আস। যে আমি আমার কাছে আবার আসবো সিদ্দিকুর রহমান। সিদ্দিক ভাই, আপনার কাছে ফিরতে চাই। ব্যবসা বান্ধব সরকার সবসময় শুনে আসছি, বা বলা হয় যে ব্যবসায়ীদের জন্য যে সুযোগ পরিবেশ তৈরি, সেটার জন্য শতভাগ চেষ্টা করে যাচ্ছে। ব্যবসায়ীদের প্রতিনিধিও সংসদে বেশি, যেটি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বললেন। নীতি পরিবর্তন বা সংস্কার, ব্যবসার সুযোগ বাড়ানো, সেখানে যাওয়া যেতে পারে। সেই পরামর্শ বা সেদিকে না গিয়ে আমরা কেন, ফজলুল হক ভাই, যে একটি হতাশার যে একটি এক্সিট প্ল্যান চান তারা ব্যবসায়ীরা, পরিবেশ কি আসলে সেরকম যে ব্যবসায়ীরা এক্সিট প্ল্যান চাচ্ছেন? না, এক্সিট প্ল্যানটা তো, এক্সিট পলিসিটা তো আলাদা জিনিস। যে কোনো লোক যে কোনো ব্যবসায় যে কোনো সময় সে তার পতন হইতে পারে, তাহলে তখন তাকে আপনি কি করবেন? এক্সিট পলিসি সারা পৃথিবীতেই আছে, ব্যাংক্রাপসি আইন সব জায়গায় আছে। শুধুমাত্র আমাদের দেশে এক্সিট পলিসি করার জন্য আমরা বহুবার বলেছি, একবার অনেক দূর এগিয়েও ছিলাম, আইন মন্ত্রণালয় পর্যন্ত তারা রেডিও করেছিল, কিন্তু পরবর্তীতে এটা হয় নাই। আজ পর্যন্ত কোনো এক্সিট পলিসি বাংলাদেশে হয় নাই। এটা বাংলাদেশে যেহেতু আজকে একজন খুব ভালো ব্যবসা করতেছে, কালকে যে সে খারাপ হবে না, এটা তো আপনি বলতে পারবেন না। সেই জন্য একটা এক্সিট পলিসি থাকা দরকার। এটা সব পৃথিবীর সব জায়গায় আছে, আমার এখানে কেন থাকবে না? আমার ইকোনমি যেন 786 কোটি টাকার বাজেট থেকে আজকে 8 লক্ষ হাজার কোটি টাকা বাজেট হইতেছে। তো আমার তো এখন ইকোনমির সাইজ অনেক বড় হয়েছে, অতএব ব্যবসায়ী অনেক বড় বড় আছে, এর পতন তো হইতেই পারে যে কোনো সময় যে কোনো লোকের। যেটা উনি একটা উদাহরণ দিয়েছে, আমি নাম বলবো না, যাই এদের একটা বড় ব্যবসায়ী ছিল, তারও তো পতন হয়েছে। তো সেই জায়গার মধ্যে একটা এক্সিট পলিসি থাকা উচিত। এটা মজিদ ভাই আমার সাথে নিশ্চয়ই এগ্রি করবেন যে যে কোনো দেশে একটা এক্সিট পলিসি থাকে ব্যবসায়ীদের জন্য বা যে কোনো লোকের জন্য। এক্সিট পলিসি আপনি দিবেন না, এটা দিবেন। এটা বলায় ফজলুল হক সাহেব কোনো অন্যায় কিছু বলেননি, বা এটা কোনো হতাশারও কিছু নাই। এটা উত্থান পতন এটা আছেই, সমাজে সব জায়গায় আছে, উত্থান পতন আছে। মজিদ ভাই বলছেন কি কৃষির ব্যাপারে, বাজেটের ব্যাপারে আলাপ করি না, সেগুলো কৃষকের ব্যাপারে তো এই সরকার যথেষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী এসে সারের দাম কয় টাকার থেকে কয় টাকা করছে। আর একসময় সারের জন্য গুলি করে মানুষ মারা হইতো, সেই জায়গার মধ্যে সারের জন্য কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই করতে হয় না, কৃষকের কাছে পৌঁছে যায়, পানি কৃষকের কাছে পৌঁছে যায়। এগুলোর জন্য আমরা তো দেখেছি 15-20 বছর আগে আমাদের এখানে কি অবস্থা ছিল। সার এবং বিদ্যুৎ দুইটা জায়গায় কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে এবং মারামারি হয়েছে, এবং সেখানে কিন্তু লোকজন মারা গিয়েছে। আজকে কিন্তু সেই পরিস্থিতি নাই। তো সেই জায়গার মধ্যে বলবো যে ডেভেলপ তো আমাদের দেশে অনেক কিছু হয়েছে। যেখানে আমার বিদ্যুৎ ছিল না সেখানে এখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। যাই হোক, আমাদেরকে যেহেতু বিদ্যুৎ উৎপাদন করতে গ্যাস, আমাদের গ্যাস তো ন্যাচারাল গ্যাস দিয়ে আমরা যখন করছি তখন কম দাম ছিল। আস্তে আস্তে যখন আমাদেরকে ইম্পোর্টের উপরে ডিপেন্ড করতে হলো, তখন এখানে যদি তেলের দাম বাড়ে তখন তো আমার কস্ট বাড়বেই।
এবং কস্ট বাড়বে না কেন? যদি 7,86,000 কোটি টাকার থেকে যদি 8,00,000 কোটি টাকা হয় তাই বাজেট, তাহলে সেখানে ওইরকমভাবেই তো বাড়বে। এখন আমাদের একটা প্রত্যাশাও হইলো এরকম যে সব কিছুই সরকার করে দিবে, এইটার থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সরকারকে, বাজেট কে করতেছে? সরকার হলো আপনি, আমি, সবাই কিন্তু সরকার। এবং আমার আপনার যা কিছু আছে না কেন সেগুলোও কিন্তু আবার সব কিছু সরকারের। এই জিনিসটাই আমরা বুঝতে চেষ্টা করি না। আমরা মনে করি আমরা এখানে কি করি, আমাদের এখানে যে আপনারা মিডিয়া কি করেন, কাঁচামরিচের দাম যদি বাড়ে তো সেইটা আপনি টিভিতে দেখাইতেছেন, পেঁয়াজের দাম নিয়ে হইচই করতেছেন। আপনার এটা আপনার একটা বাড়িতে একদিনের কত অংশ, আপনি যে টোটাল টাকা খরচ করতেছেন তার কত অংশ পেঁয়াজের পিছনে খরচ করতেছেন, কত অংশ ডিমের পিছনে খরচ করতেছেন, কত কাঁচামরিচের পিছনে খরচ করতেছেন। এটা পৃথিবীর আর কোথাও কিন্তু দেখে না। আপনি দেখেন যত দেশের টিভি দেখেন না কেন, ইভেন আমার পার্শ্ববর্তী দেশ ভারত, এত বড় দেশ, সেখানেও দেখেন এইসব জিনিস নিয়ে কোনো আলোচনা হয় না। বাট আমরা রেগুলার কিন্তু বাংলাদেশে আলোচনা হয় কেন সিদ্দিকুর রহমান? বাংলাদেশে আলোচনা হয়, আমরা বোধহয় আলোচনার অন্য কিছু পাই না, আমাদের রসদ নাই। এই রসদের জন্য এটা একটা আলোচনায় আসে। এটা আমাদের মন মানসিকতা। আমরা খুব গণমাধ্যম কর্মীরা তো মিথ্যা বলছে না। না না, মিথ্যা বলছে না, আমি মিথ্যা বলছে যে তা বলছি না। আমি বলছি যে এত প্রচারণার কোনো প্রয়োজন, এর থেকে আরও অনেক কিছু কনস্ট্রাকটিভ আলাপ আলোচনা যদি হয়, এই কাঁচামরিচ আর পেঁয়াজ না নিয়ে অন্য অন্য অনেক জিনিস আছে আমাদের দেশে, অনেক ডেভেলপমেন্ট কাজ হইতেছে, অনেক কিছু আছে। আপনি যদি ব্যাংক খাত নিয়ে আলাপ করেন, আমি বলবো যে হ্যাঁ খুব ভালো জিনিস। আপনি ব্যাংকিং, আর্থিক খাত, যে কোনো জিনিস নিয়ে আলাপ করেন, খুব ভালো। আপনার আলাপ করলে একটা রেজাল্ট পাবেন। কিন্তু এই কাঁচামরিচের দাম আজকে বাড়ছে কালকে কমবে, এইটা নিয়ে আলাপ করে তো আমি কোনো রেজাল্ট পাচ্ছি না। এটি তো সাধারণ খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত, না সাধারণ তার খেটে জন্য খাওয়া তো কষ্টে। সে আসলে কত টাকা আয় করে, সে কত টাকার যে কাঁচামরিচ আয় কিনবে? করুক না কেন, তার কতটুকু অংশ লাগে কাঁচামরিচে, এই জন্য আমি বলছি। এটা এমন বলি নাই যে হ্যাঁ তাহলে অন্য পৃথিবীর আর জিনিস দাম বাড়ে নাই। আমরা তো এমনও জিনিস দেখছি কোভিডের সময় বা কোভিড পরবর্তীকালেও দেখছি যে আপনার এই ইংল্যান্ডের মতো জায়গায় যে আপনি একটার বেশি দুইটা কিনতে পারবেন না টমেটো। এটা তো আমরা দেখছি, এটা বাস্তব। হয়তো শর্ট টাইমের জন্য তাদের এই ক্রাইসিসটা হয়েছে, বাট এটা তো বাস্তবতা। বাট বাংলাদেশে কিন্তু এরকম কোনো জিনিস ঘটেনি, কখনো ঘটেনি। আপনি ব্যবসা বান্ধব সরকার বলছেন, ব্যবসা বান্ধব সরকার যদি না হইতো তাইলে কোভিড যখন শুরু হইলো তখন এই প্রায় 2,00,000 কোটি টাকা কেন মানুষের প্রণোদনা দিল? কি কারণে দিছে? কেউ তো চায়ও নাই, কোনো লোক চায় নাই। মাননীয় প্রধানমন্ত্রী নিজে বসে বসে কোন খাতে কি দিতে হবে, কি করতে হবে, কিভাবে অর্থনীতিকে টিকিয়ে রাখতে হবে। দেখেন একমাত্র দেশ আমরা প্রণোদনাও পেয়েছি, আবার আমরা কিন্তু ইন্ডাস্ট্রি খোলাও রাখতে পেরেছি। আমাদের কর্মকাণ্ড কিন্তু কোথাও বন্ধ হয়নি। তাহলে সেই জায়গার মধ্যে আপনি কি বলবেন না? এবং কোভিড ম্যানেজমেন্ট দেখেন পৃথিবীর মধ্যে আমার মনে হয় বাংলাদেশের থেকে ভালো কোভিড ম্যানেজমেন্ট কোথাও হয়নি। উন্নত বিশ্বে দেখেন, আমেরিকায় দেখেন, ইটালি দেখেন, ইংল্যান্ডের মতো জায়গায় দেখেন, হ্যাঁ চায়নার মতো জায়গায় দেখেন, যেখানে দেখছি আমরা কিভাবে প্রথম দিকে যখন কোভিড শুরু হয় ঘরের জানলা পর্যন্ত খুলতে দেয় নাই, মানুষকে মেরে ফেলছে। তো সেই জায়গার মধ্যে আমাদের এখানে কিভাবে আমরা কোভিডটা ম্যানেজমেন্ট করেছি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ভালো জিনিস কিন্তু আমরা কখনো বলি না, আমরা শুধুমাত্র খারাপ কি আছে সেটা নিয়ে আলাপ একটি করি। সমস্যা যেটি হলো যে বাংলাদেশের যাই আসুক আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্ভর করতে হয়, বা সেখানে না, পর্যন্ত মাননীয় দৃষ্টি আকর্ষণ প্রধানমন্ত্রীর করতে উপরে হয়। নির্ভর করতে হয়। সেটা উনি যেহেতু একেবারে রুট লেভেল পর্যন্ত উনি সব কিছু খবর রাখে, ওনার কম্পিউটারের মধ্যে, ওনার ল্যাপটপে সব কিছু আছে, সে কাজ করে। যেহেতু তিনি কাজ করেন এবং তিনি সব কিছু জানেন, একটা ফাইল যদি পাঠায় মজিদ ভাইরা যখন ছিল বা ইয়েতে, ফাইলে যদি একটা বানান ভুলও থাকছে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী সেই ফাইলটা মার্ক করে তাকে ফেরত দিয়ে দিয়েছে। কি মজিদ ভাই বলেন, আপনি আমাকে অস্বীকার করতে পারবেন না। তাহলে এতটুকু কাজ যিনি করেন, যিনি জানেন, তার উপরে তো একটু নির্ভরশীলতা বাড়ে স্বাভাবিকভাবে। এবং সেই জন্য আমাদের, সেই জন্য অন্যরা কেউ কাজ করবে না, হাত গুটিয়ে থাকবে না অন্যরা কাজ করে, অবশ্যই কাজ করে, না করলে কি উনি ভুল ত্রুটি ধরার জন্য, উনি তো কাজ করা, উনি সব কাজ করবেন না তা তো না, উনি হলো ভুল ত্রুটি ধরার জন্য। আপনি ক্যাবিনেটে একটা ফাইল দিয়েছেন, সেটা তো উনি ভালো করে দেখে আসবেন, এবং উনি সেইটাই চায় যে ওনার লোকজনও যেন ভালো করে দেখে আসে। আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আবার আলোচনায় এসে আমরা এটি আলোচনা করব বাজেট নিয়ে। দর্শক,
নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। হাবিবুল্লাহ ডন, যেটি নিয়ে আলোচনা করছিলাম বাজেটের প্রত্যাশা, কৃষি অর্থনীতির কথা বলছিলাম, খেটে খাওয়া মানুষের কথা। বিশেষ করে আজ মাননীয় প্রধানমন্ত্রী আজ বলেছেন যে রিজার্ভ নিয়ে শঙ্কার কিছু নাই, কিন্তু ইনফ্লেশন নিয়ে সরকার বেশ একটু উদ্বিগ্ন। আপনি কি মনে করেন যে এই বাজার ব্যবস্থা বা বাজার যে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের, সেখানে আসলে চিন্তার জায়গায় কিভাবে নজর দেওয়া যায় ইনফ্লেশন নিয়ন্ত্রণে? এটা শুধু বাংলাদেশের ব্যাপার না, গত 4 বছর ধরে 4-5 বছর ধরে আমরা দেখছি বিশ্বের সবখানেই। আপনি যে কোনো দেশে যাবেন, হয়তো আমরা ট্যুরিস্ট হিসেবে যাই, কিন্তু যারা ওখানে থাকে আমাদের দেশি ভাইরা, অস্ট্রেলিয়া বলেন, সৌদি আরব বলেন, আমেরিকা বলেন, সবখানেই কিন্তু যেখানে যাবেন জিজ্ঞেস করলে বলে মানে ওরা যখন মার্কেটে কিনতে যায় আজ থেকে 3-4 বছর আগে যে প্রাইস ছিল সেখানে কিন্তু দাম বেশি, ইভেন ইলেকট্রিসিটির বিলও কিন্তু বেশি। এখন প্রশ্ন হলো, অনেক দেশে তো অনেক পণ্য উৎপাদন হয় না, ইম্পোর্টেড আইটেম, সেখানে হয়তো দাম বাড়ার প্রশ্নই থেকে যায়। কিন্তু আমাদের দেশে প্রশ্ন আসে যে কিনা আমার এখানে তো লোকাল যে পণ্যটা উৎপাদন হচ্ছে সেটারও এত দাম বাড়বে কেন, ওই প্রশ্নটা থেকে যায়। কিন্তু যে উৎপাদনটা করে, উৎপাদন করতে গেলে যে ম্যাটেরিয়ালটা লাগে অনেক কিছু তো ইম্পোর্ট করে আনতে হয়, ঘুরে ফিরে কিন্তু ওখানে আবার একই জায়গায় এসে যে ইনফ্যাক্ট ইনফ্লেশন উৎপাদন করছেন তিনিও একজন ভোক্তা। ইনফ্লেশন কিন্তু গত 4 বছর ধরে নট অনলি ইন বাংলাদেশ, এভরিওয়্যার এটা একটা কিন্তু হেডেক সবারই। এবং আমার মনে আছে, আমার কদিন আগে আমি বাইরে গেছিলাম একটা ফ্রেন্ডের এখানে লন্ডনে, বলতেছিল দোস্ত আগে দিতাম 200 পাউন্ড 250 পাউন্ড ইলেকট্রিসিটি বিল, এখন হয়ে গেছে 450-500 পাউন্ড বিল। এখন এটা তো সব জায়গায় কিন্তু এই ব্যাপার। কিন্তু আমাদের এখানে মাঝে মাঝে হয় কি, ওই লোকাল পণ্য যেটা উৎপাদন হয় সেখানে যখন দাম বাড়ে তখন মানুষের কষ্ট লাগে, প্রশ্নটা সেখানে। আরেকটা হলো সিন্ডিকেট ব্যবসার কথা যেটা বলে, সেটা দুঃখজনক। একটা এক্সাম্পল দিই, যখন ডলার ক্রাইসিস, বাংলাদেশ ব্যাংক বললো রিজার্ভ কম, সেই হিসাবে অনেক ব্যাংকগুলো কিন্তু সহজে এলসি করছে না। ওই সময় আমরা দেখতে পেলাম অনেকে ব্যাংকের মালিক, তারা কিন্তু এই ভোগ্যপণ্য আমদানি করে, ওদের আমদানি বন্ধ হয়নি এখন। এবং আমদানি যখন বন্ধ হয়নি, গুটি কয়েক কিন্তু তখন আমদানি করতে পারছে বিকজ অফ এলসি, বড় বড় এলসি। সব ব্যাংক তো ছোট ছোট ব্যবসায়ীদেরকে গেলে এলসি দিচ্ছে না, অনেক টাকাও বলতেছে 100%, কিন্তু যদিও ওগুলিতে 100% না, ওই ভোগ্যপণ্য আমদানি করে এলসি দিচ্ছে না, তখন ওরা এলসি করতে পারে না। কিন্তু কিছু মুষ্টিময় কিন্তু এলসি করছে এবং তারা ইচ্ছা মতো কিন্তু প্রফিট করেছে। একটা পণ্য যখন বাজারে সবাই ইম্পোর্ট করে, তখন কেউ কিন্তু প্রাইসটা কন্ট্রোল করতে পারে না, তখন প্রতিযোগিতা থাকে, যে যেমনে পারে বিক্রি করে, আমার বিক্রি করে টাকাটা নিতে নিয়ে ব্যাংকে দিতে হবে, ওই চিন্তা থাকে। কিন্তু হাতে গোনা যখন 10-15 জন 20 জন ইম্পোর্ট করেছে মাল, আপনি ক্রাইসিসের মধ্যে যদি খবর নিয়ে দেখেন, আমি বাজি রেখে বলতে পারছি, হাতে গোনা 15 থেকে 20 জন এই ডলার সংকটের সময় একচেটিয়া ইম্পোর্ট করেছে, একচেটিয়া পণ্য বিয়ে করেছে, এবং ওরা হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে। সেদিকে কিন্তু লক্ষ্য নাই। ওই যে একটু আগে মজিদ ভাই বললেন, ওটাও কিন্তু দুর্নীতি। তার কারণ হলো আমি নিজে সুযোগ করে, আমি অন্যকে ডলারগুলো অন্য কাউকে সুযোগ না দিয়ে সেই ডলারগুলো আমি খরচ করলাম এবং আমি ইম্পোর্ট করে কিন্তু ব্যবসা করতে পেরেছি। দিস ইজ ওয়ান কাইন্ড অফ, আমি বলেছি এটাও একটা দুর্নীতি, করাপশন। আর একটা কথা যোগ করি, ব্যবসায়ীরা কিন্তু গত প্রায় 2-2.5 বছর ধরে একেবারে চাপা কান্না, হয়তো টিভির সামনে এসে হামাও করে কাঁদতে পারছে না, সেটা হলো ভ্যাট ট্যাক্সের যন্ত্রণায় মানুষ অস্থির। আজকে আমি দেখেছি আমার এফবিসিসিআই সভাপতি মাহবুব ভাই বলছিলেন, কোন একটা অনুষ্ঠানে গিয়েছেন, পুরস্কার অনুষ্ঠান, মন্ত্রীও বসা ছিলেন, উনি বলছিলেন যে ট্যাক্স ভ্যাটের যন্ত্রণায় মানুষ অস্থির, এবং এই যে ফাইন করা, মানে আপনাকে অধিকার দেওয়া আছে কাস্টমে। আমি একটু বলতে চাই যে ওনাদের লেভেল যারা আছেন, চেয়ারম্যান লেভেল, ধরেন এখনও এনবিআর যিনি চেয়ারম্যান আছেন, মেম্বার কাস্টম দুজনই সৎ, কিন্তু আমি জানি না নিচে যে কাস্টম অফিসাররা, তারা মানে পাগল হয়ে গেছে এই ফাইন করার জন্য। গভর্নমেন্টের রাজস্ব আদায়ের
থেকে চিন্তা করে চলে এসে দূরে চলে এসে কীভাবে একটা এইচএস কোডের একটা ওয়ার্ড যদি টাইপিংও ভুল হয়, ওকে কিন্তু আর কারণ দর্শানোর কিছু নেই, সাথে সাথে ফাইন। এইচএস কোডের যদি ওয়ার্ড ভুল হয়, তারপরে কীভাবে আপনি একটা পণ্য আমদানি করেছেন সেটাকে সেই এইচএস কোডে না রেখে ধাক্কা দিয়ে অন্য এইচএস কোডে ফেলে কীভাবে ডিউটিটা বাড়ানো যায় এবং বাড়ানো যায় কীভাবে ফাইন করানো যায়। তারপরে আপনি মিথ্যা ঘোষণা বলে 200% থেকে 400% ফাইন করবে। ফাইন করে ওটার আবার উনি ইনসেন্টিভ পায় 25% না 30%, গড নোজ ওয়াই দে উইল গেট ইনসেন্টিভ। কেন ওনাদের সময় তো আমি দেখি নাই, আমরা দেখি নাই। মেবি ডিসকাশন ছিল ফাইন করতে পারবে, তখন হয়তো ব্যবসায়ীদেরকে তো বাঁচানোর কথা চিন্তা করতে হবে। আমি আমার ফাইন করতে গিয়ে আমি যদি 200% ধরেন একটা পণ্যের ডিউটি আসছে 1 কোটি, এটাকে আমি ফাইন করলাম 200, মানে আরও 2 কোটি 3 কোটি, ওই লোকের কি ব্যবসা থাকবে? আদৌ কি ব্যবসা আছে? অনেক লোক নিঃস্ব হয়ে গেছে ব্যবসায়ীরা, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। কিন্তু আমি এফবিসিআইতে যখন দেখি আমাদের প্রেসিডেন্টের কাছে কিংবা অন্যান্য ব্যবসায়ীরা আসে, প্রতি মিটিংয়ে একই অভিযোগ, কেন ওদেরকে ফাইন করার সুযোগ দেওয়া হলো, কেন ওরা 200-300% ফাইন করে, কেন ওদেরকে ইনসেন্টিভ দেওয়া যদি বন্ধ করা না হয়। আমি বলি অদূর ভবিষ্যতে এই যে ফজলু ভাই কথাটা বললেন, ব্যবসার এভাবে নিঃস্ব হয়ে যাবে। এক পর্যায়ে ব্যাংক, তারপরে লিজিং যেখানে টাকা পায় ব্যবসাদেরকে টানবে, আর যারা আমলারা আছে ফাইন করে করে ওনাদের 25%-30% ব্যাংক অ্যাকাউন্ট জমবে এবং এই টাকাটা কি হোয়াইট মানি হয়ে যাবে নাকি, বিকজ সেটা ফাইন করে নিচ্ছে হোয়াইট। এই প্র্যাকটিস থেকে বের হওয়া উচিত। আমরা কখন এটা দেখি না, ওনার সময় তো ওনারা ছিলেন, ফাইন করেছে, হ্যাঁ কি করেছে, একটা পণ্য আসছে, হয়তো মনে করেছে যে এটার হয়তো ঘোষণাটা ঠিক হয়নি, কিংবা কোনো কারণে এটা যারা ঘোষণা দিয়েছে এটার সাথে মিলছে না, ওনারা একটা মিনিমাম একটা পেনাল্টি করতো 20,000 টাকা, 40,000 টাকা, হার্ডলি 50 পেনাল্টির ওই ক্ষমতা দেওয়া আছে কাস্টম ওই কর্মকর্তাকে। কিন্তু 200 থেকে 400% এটা কোন দেশে আছে? আমার যদি একটা দেশে দেখাইতে পারেন যে 400% ফাইন করা হয়, সেটা আমি কোথাও বলতে পারবো না। তাই আমি মনে করি অনুরোধ করব, উনি একটা সত্যি কথা বলেছেন যে এটা যে আইনটা পাশ হয়েছে, যে গত 23-এ যেটা কাস্টম আইন যেটা বলতেছে যে পাশ হয়েছে, সেখানে আসলে পাশটা কারা করছে তো অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য ডে আমাদের যারা সংসদে যারা বসেন ওনারা করেন, ওনারা তো ডিটেলস হয়তো পড়ে নাই, ওনারাও বুঝতে পারেন নাই। সংসদ তো ব্যবসায়ীরাও তো আছে, ফাইন যখন ওনাদেরও হয় কিন্তু হয়তো ডিটেলসে জান নেই। ডিটেলসে গেলে এই ফাইনটা আমি সাংঘর্ষিক মনে করি। আমি মনে করি একজন কাস্টম কর্মকর্তাকে ফাইন করার অধিকার অবশ্যই আছে, যেন কেউ অপরাধ করলে ফাইন করবে, কিন্তু 200 থেকে 400% সেটা আমি মনে করি উড্র করা উচিত। এবং এই বাজেটে এই জিনিসগুলো অবশ্যই উল্লেখ করা উচিত। ফাইন করেন, আপনি একটা টোকেন ফাইন করেন না, কারণ ব্যবসায়ী তো চলে যাবে না, কিন্তু ব্যবসায়ীকে যদি 200 থেকে 400%, একজনের ধরুন ডিউটি আসছে 10 কোটি টাকা, ওরা 400% করছেন, ওরা কত আসছে 40 কোটি দিতে পারবে? ও তো শেষ। মামলা করে মামলা করতে গেলে মজার ব্যাপার, এইসব কাস্টমের মামলাগুলো এখন যদি কেউ কোর্টে যায় সেখানে কিন্তু রিমেডি পাচ্ছে না, সামহাও অদৃশ্য শক্তির কারণে সেখান থেকে তারা রিজেক্ট হয়ে চলে আসতেছে। তো বাধ্য হয়ে হয়তো টাকা দিচ্ছে, নাহলে হাত পা গুটে ব্যবসা। অনেক ইম্পোর্টার বলছে ভাই আমরা ব্যবসা করবো না, আমদানি করবো না। আমি তো বিসিসিআইতে যাই, বসি, দেখি, আমি তো এখনো ডিরেক্টর, অনেকে ভাই আর ভালোই লাগছে না, 200-400 এটা কি কখনো দেখি নাই। এই গত 2 বছর ধরে প্র্যাকটিস হচ্ছে, এই প্র্যাকটিসটা বন্ধ করা উচিত। শুধু এটা না, ভ্যাট, আমি আমার চট্টগ্রামে আমার গাড়ি ব্যবসায়ীরা আছে যারা গাড়ি ইম্পোর্ট করে, হঠাৎ করে দেখলাম ভ্যাটের প্রায় 250 লোককে একসাথে, এক অ্যাসোসিয়েশনের 250 লোককে ভ্যাটের চিঠি দেওয়া হয়েছে যে ওদের অডিট করবে। 250 লোককে একসাথে, এটাও কখনো দেখি নাই। হয়তো ওরা 1-2 অডিট ইসে একটা প্রসেস করবেই, আমারও হচ্ছে, সবারই করুক। 250 জনকে একসাথে দেওয়া, ওইখানে ওই ভ্যাটের আছে, যদি আপনি ফাইন করতে পারেন, কিছু আদায় করতে পারেন, সেখানেও কিন্তু এক্সট্রা তাদের কিন্তু ইনসেন্টিভ আছে। এই ইনসেন্টিভের জ্বালায় আমি মনে করি ব্যবসায়ীরা একদিন সর্বশান্ত হবে। এটা যদি 2-4 বছর চলে, কেউ কিন্তু রেহাই পাবে না। এটা আলটিমেটলি মজা পেয়ে গেছে ওনারা, আসলে ফাইন করবে, ফাইন। এই যে এখানে আমাদের আমি বলি এখানে আমাদের সিদ্দিক ভাই আছে, একটু আগে ফজলু ভাই বললেন যে অ্যাকচুয়ালি উনি আমাদের বন্ধু মানুষ, কিন্তু সবসময় কিন্তু এইসব ব্যাপার নিয়ে উনি সত্যি আগে আসে, আমরা বলিও। এখন উনি আরো মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের নেতা, উনি কাজ করে দেখেই, সবার পক্ষে কথা বলে দেখে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে কিন্তু পুরস্কৃত করেছে, ওনাকে শিল্প বাণিজ্যের ওখানে বানিয়েছে। বিকজ এই সুখ দুঃখ, প্রধানমন্ত্রী বিজনেস ফ্রেন্ডলি বলে যে আমি পলিসি করে দিব, ব্যবসা আমরা করব না, ব্যবসায়ীরা করবে। কিন্তু আমরা ব্যবসা কোথায় করতে পারছি?
এই চাপা কান্না, এই যে শনিবারে ওনারা যাবেন প্রিমের সাথে ফজলুল দেখা হক ভাইয়ের করতে, কাছ থেকে আমি অনুরোধ করবো সিদ্দিক ভাই এই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনি কিন্তু তুলবেন ওখানে, ফজলুল হক- ব্যবসায়ীদের এই কষ্টটা তুলবেন, আমি অনুরোধ করবো আপনাকে। যেটি ডন ভাই বললেন যে ভ্যাট ট্যাক্স নিয়ে ব্যবসায়ীদের যে চাপা কান্না, যে কষ্ট, সেটি আসলে গত 2 বছরের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। না, এটি কেন? আমি বলি যে এই যে ডন ভাই নিজে পেনাল্টি দিছে কিনা জানি না, আমি 3 কোটি টাকা পেনাল্টি দিছি, এবং তো মানে কি করব, যে কোনো কারণেই হোক, আমার লোকের ভুল হোক বা সিএনএফ এর হোক। এখন আমি আপনার ভাবনা নিয়ে ডাকছেন এই আপনার বাজেটের, আমি এর মধ্যে একটু কথা বলি। আমি জানি না যে আমাদের এখন একটা বড় ফ্যাক্টর হচ্ছে সোলার নেয়া। সোলার কিভাবে অগ্রসর হবে, সোলারে 30-40% ট্যাক্স করে রাখছে, কিন্তু এই ব্যাপারটা এখন অনেক জরুরিভাবে চলে আসছে এই দেশে। সোলার করতে হবে, যেটা আমরা বলি ক্লিন এনার্জি, যেটা এইটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে, কিন্তু কোনো অগ্রগতি তো দেখতেছি না। আজকেও আমার বিটিএমের লোকজন এগুলা নিয়ে মিটিং করতে গেছে। আমরা আমাদের মতো বুঝানোর চেষ্টা করতেছি যে আপনারা যদি এই ট্যাক্স ভ্যাটে যদি সোলার যদি রাখেন, তাইলে কিন্তু এইটা উন্নতি হবে না, এবং 2000 সিদ্দিক ভাই বলতে পারবে 2030-এর মধ্যে আমাদের কত মেগাওয়াট আমাদের করতে হবে এই ক্লিন এনার্জি। আদারওয়াইজ বাইরে আমাদের তারা কিন্তু আমাদের দেশে ব্যবসাতে আসবে না। এই ব্যাপারটা এত ইম্পর্ট্যান্ট, এবং আমরা আমাদের অনেকগুলো প্রস্তাব দিচ্ছি। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে কোনো কৃষি জমি নষ্ট করা যাবে না। হ্যাঁ, আমাদের টেক্সটাইল সেক্টরের যে সমস্ত রূপ আছে কিংবা গার্মেন্টসের যে রূপগুলো আছে, আমরা যদি এই রূপ দিয়েও কিন্তু আমরা কিন্তু সোলারে অনেক এনার্জি তৈরি করতে পারি। আসল কথা কি জানেন, আমাদের দেশের ওই সোলারটা খুব একটা কার্যকর হবে না। আমরা অনেক দিয়ে দেখছি যে অ্যাভারেজে 3-3.5 ঘন্টার বেশি সোলার কাজ করে না, এবং এখানে একটা বড় ইনভেস্টমেন্ট আসছে। তো যে কথা বলতেছিলাম, যে আমরা কিন্তু আজকেও বলছি যে আপনার সিদ্দিক ভাই আছে, একই সাথে উনিও তো আমাদের প্রতিনিধি হিসাবে কাজ করে। রুপটপগুলো আমরা বলছি টেক্সটাইল সেক্টরে একটা বড় সুযোগ আছে, আমরা কৃষি জমি নষ্ট করব না, আমাদেরকে এই সুযোগটা আমরা রুপটপে ব্যবহার করব। বিভিন্নভাবে আমাদের লোকজন চিন্তা করে পঞ্চগড়ে জমি পড়ে রয়েছে, ওখানে সোলার করবে, এ করবে, ওই করবে, কিন্তু পঞ্চগড়ে যে সোলার করবেন সঞ্চালন লাইন আছে সেটা কিন্তু নাই। কিন্তু আমাদের প্রতিটা ইন্ডাস্ট্রিতে এই সঞ্চালন লাইন আছে, ইলেকট্রিক লাইন আছে, আমরা ইজিলি কিন্তু এটা ব্যবহার করতে পারি। আমি সিদ্দিক ভাই এই ব্যাপারে কিন্তু আপনাকেও এই ব্যাপারে এই আজকে একটু কানে দিলাম আপনাকে, যে আপনিও এই ব্যাপারে একটুখানি কথা বলেন, যে এখানে কিন্তু আমাদের অনেক সুবিধা আছে। সোলার নীতিমালায় তো আছে, না আছে, কিন্তু আমাদের যদি যে পর্যন্ত ডিউটিগুলো না কমাবেন, কেন আপনারা যদি এখন সারা পৃথিবীর বাধ্যবাধকতা থাকে, তার যদি চাহিদা থাকে, তাকে এটা করতেই হবে, তাহলে তো আমাদের সুযোগ দিতে হবে। আমাকে সুযোগ দিতে হবে, না হলে আমি কিভাবে করব? সুযোগ থাকতে হইব। কিন্তু আমি মনে করি এই বাজেটে এইটা আসা খুবই জরুরি হয়ে পড়ছে। এইটা এখন ওই আমাদের ভাত কাপড়ের মতো এখন সোলারটা, এনার্জিটা, ক্লিন এনার্জি এখন এত ইম্পর্টেন্ট হয়ে গেছে আমাদের জন্য। আদারওয়াইজ কারণ আমরা তো যেই দেশের 80% ফরেন কারেন্সি আসে গার্মেন্টস থেকে, যদি এইটুকু না থাকে 2030-এর পরে কিন্তু কোনো বাইরে দেশে অর্ডার দিবে না। এটাই হচ্ছে এখন নতুন নীতিমালা। আমরা আরেকটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন নিটল টাটা এসডিবি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আলোচনা শেষ করতে চাই, আমাদের একদম শেষ দিকে চলে এসেছে। আমরা যেটি শিরোনাম রেখেছিলাম বাজেটে প্রত্যাশা, জনবান্ধব বাজেট, সেটি আসলে এই বাস্তবতায় কতটা সম্ভব? আমি আবার বলছি, সম্ভব করতে হবে, করার পথ আছে। সকলকে এক বাক্যে একমতে এটাকে আমাদের নিজেদের অর্থনীতি মনে করতে হবে। আমাদের ভিতরে বিভাজন বা ওর দোষারোপ করার এই পথের থেকে বেরিয়ে এসে আমরা যদি চিন্তাভাবনা উদ্ভাবন করি, নিশ্চয়ই আমরা সুযোগ পাবো। আমরা কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে আত্মত্যাগ করেছি, এটা কিন্তু এমনি এমনি না, এর পিছনে একটা দর্শন কাজ করেছে। আমরা পারি, উই ক্যান ডু ইট। সেই জন্যই মাঝে মাঝে কেউ কারুর আমাদেরকে এদিক ওদিক করে ঘুরে সরিয়ে দিলেও উচিত হবে যে আমরা সবাই অন্তত 3টা জিনিসে আমাদের খুব কেয়ারফুল একটা হতে হবে। একটা হচ্ছে সর্ব হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ার পদ্ধতির থেকে বেরিয়ে আসতে হবে, যথাযথভাবে ভালো করে বুঝে কাজ করতে হবে। পথ তৈরি করে দিয়ে তারপরে পথকে সংশোধন করতে যাওয়ার, এটার থেকে বেরিয়ে আসতে হবে। 2 হচ্ছে আমাদেরকে স্ববিরোধিতার থেকে বেরিয়ে আসতে হবে। স্ববিরোধিতা এরকম যে আমি রাস্তায় ট্রাফিক লাইট খুব ডিজিটাল ডিসপ্লে সব কিছু করলাম, সেটাও চলবে, ওটা থামালাম না। আবার এদিকে ওই হাত দিয়ে ম্যানুয়াল, এখানে যদি আমার কর্মসৃজনেই যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে যে এই মানুষগুলো একটু চাকরি হোক, তাহলে আপনি সেটাতেই থাকেন। হ্যাঁ, কিন্তু এটা না, আপনি গাছ কেটে তারপরে প্রকল্প বানাচ্ছেন, মানে খুঁটি বানাচ্ছেন, এটা বানাচ্ছেন, তার গায়ে লিখে রাখতেছেন যে গাছ বাঁচান, গাছ লাগান। এই সবরিদের থেকে উঠে আসতে হবে। যেমন আমি এখন রাস্তায় বলছি স্পিড কমাতে হবে, কারণ দুর্ঘটনাকে ঠেকাবার জন্য, কিন্তু এটা হিসেব করতেছি না। আমি যে স্পিডে 80 কিলোমিটার যেতাম, তাকে যদি আমি অর্ধেক করে 40 করে দেই, তাহলে ওই 40 করে দেওয়াতে একই তেল খরচ করে আমি 80 না যেয়ে আমি একই তেল খরচ করে 40-এ যাচ্ছি। এটার সাথে দুটোর সাথে করতে হবে, লাকসই টেকসই সিস্টেম হিসেব করতে হবে আর কি। গণতন্ত্রের জন্যে আপনি গত সপ্তাহে আমি বরিশালে একটা ইভেন্টে গিয়েছিলাম, আমি গাড়িতে আসতেছি, হঠাৎ এক পুলিশ দাঁড়াই দিল, পরে গাড়ি দাঁড়ান। আমার ড্রাইভার বোধহয় আমার দেখাই দিচ্ছিল যেতে, আর কিছু জানি না, ওখানে যান। তো ও গেছে, আমি বললাম যাও তোমার কাগজপত্র নিয়ে যাও, যে দেখো তোমার কাগজপত্রের কোনো সমস্যা আছে কিনা দেখো। কিচ্ছু নাই, বলে গাড়ি কোথার, কার গাড়ি, মানে অর্থাৎ ও রিকুইজিশন করবে। ওই উপজেলায় নির্বাচন হবে, যে উপজেলার নির্বাচনে 30%-এর লোক আসতেছে না, মানে পরিস্থিতি অন্যরকম। সেখানে সেই উপজেলার এটাকে ঠিক করার জন্যে উনি ওখানে বসছেন, এবং আমি ড্রাইভার যেটা বললো এবং হুইচ ইজ এ ফ্যাক্ট, লাগবে গাড়ি হয়তো 10টা, সে করে কি প্রায় 500 গাড়ি রিকুইজিশন দেয়, যে বসেই রাখে, ড্রাইভারকেও কিছু দেয় না, খায় না, ঠিক না। অথচ ওই 400 গাড়ির উপরে সে একটা বিল তৈরি করতেছে উপরের কাছে, যে আমাকে এটা দেন, এই গাড়িতে এত তেল খরচ হয়েছে, এত তেল খরচ হয়েছে। ইট ইজ দ্য কস্ট অফ ডেমোক্রেসি। আপনার এখানে খেয়াল করতে হবে। আপনার অন্যভাবে বলি, ভোটের আগেই তখন বলা হয়েছিল যে এতটা গাড়ি দিতে হবে ওই যে কর্মকর্তাদের, একটা ভালো গাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোয়ারি দিয়ে আটকাই দিয়েছে যে এটা কথা, সে না এখন পাশ করে দিয়েছে সেদিন, ভোট তো হয়ে গেছে। তো তাহলে এর কথা এই জিনিসগুলো আমি বলছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্ববিরোধিতার থেকে বেরিয়ে আসতে হবে, যেটা বলতে হবে সেটার সাথে ক্যালকুলেট করে হিসেবে। তৃতীয় হচ্ছে আস্থা তৈরি করতে হবে। সময় নেই, আলোচনা শেষ করতে চাই। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিদ্দিকুর রহমান, আমরা মজিদ স্যারের পরের অংশটা যেটি আলোচনা করছি, আস্থার পরিবেশ তৈরি করতে স্ববিরোধী থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে কি সরষেই ভূত আছে কিনা আমাদের একটা না। এখানে দেখেন বাজেট মানে আমার টাকা কোত্থেকে আসবে, টাকা আসবে আমার ট্যাক্স ভ্যাট, এই তো আমার আর্নিং, আর হলো আমার রপ্তানি এবং রেমিটেন্স, তারপরে হলো বিদেশের সহায়তা। বিদেশি সহায়তা এখন আমরা খুব একটা নেই না, কিন্তু পাচ্ছিও না, না পাচ্ছি না তা না, আমরা বাজেটের জন্য ওটা ধরি না। কিন্তু আপনি ট্যাক্স ব্যাট, এটা আমরা মজিদ ভাই যখন ছিল তারও আগের থেকে হয়তো আমরা বলে আসতেছি যে আমরা যে ব্যাট দিচ্ছি, এই ব্যাটটা কি সরকারের কোষাগারে যাচ্ছে? আমরা কিন্তু প্রত্যেকটা লোক প্রতিটা জিনিসে আমরা ব্যাট দিচ্ছি।
কিন্তু সেই ব্যাটটা কিন্তু যাচ্ছে না। আমরা যে অনলাইন ব্যাট বলবো, কাউন্টডাউন দিয়ে আমরা সেক্রেটারিয়েটে দেখছি 100 দিন, 99 দিন, আজ পর্যন্ত কি এটা আমরা বাস্তবায়ন করতে পারছি? কোথায় নজিবুর রহমান সাহেব চলে গেছে, তারপরে মোশাররফ সাহেব চলে গেছে, এখনকার সাহেবও 2বার এক্সটেনশন পাইছে, কই আজ পর্যন্ত আপনি একটা মার্কেটের মধ্যে যদি বা 50টা দোকান থাকে, আপনি 2টা লোকরে দিয়েছেন মেশিন, বাকি লোকগুলো তাহলে কি করবে? বাকি লোকগুলো তো ব্যাট ওইভাবে নিতে পারতেছে না, তাহলে যারে মেশিন দিয়েছেন তার জিনিসের দাম বেশি, বাকি লোকের জিনিসের দাম কম, কারণ সে তো ওই ব্যাট না দিলেও তার হয়। এখন ব্যাট যদি আপনি ঠিক ওইভাবে আদায় করেন, তাইলে কিন্তু আমার বাজেটে কোনো রকমের কোনো সমস্যা হয় না। উপজেলা লেভেল পর্যন্ত এখন, ইভেন ইউনিয়ন পরিষদ লেভেল পর্যন্ত এখন অনেক লোক আছে যারা 1-1.5 কোটি টাকা আয় করে, তারা কিন্তু ট্যাক্স দিতে পারে। এখন আপনি সেইখানে যাবেনই না, মানে আপনার ঢাকা শহর বা বিভাগীয় শহর ছাড়া আপনি কোথাও যাবেনই না ট্যাক্স আদায় করার জন্য। ট্যাক্স কার থেকে নেবেন? আবার ট্যাক্স দিতে মানুষ ভয় পায়, ওই যেটা বলছে বাজেট পিছে যাবে না সামনে যাবে, ট্যাক্সও কিন্তু পিছে যাবে না সামনে যাবে। আপনি গত বছর 5 লাখ টাকা দিয়েছেন, এই বছর আপনাকে 6 লাখ টাকা দিতে হবে, কিন্তু আপনি এই বছর ব্যবসা করতে পারেন নাই, নো ম্যাটার, আপনাকে দিতে হবে। এই সিস্টেমগুলো যদি আমরা ঠিক করতে পারি, এবং যেটা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, সেই সব সিস্টেমের মধ্যে কোনোভাবেই কিন্তু এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসতে চায় না। তারা সিস্টেমের বাইরে গিয়ে কিভাবে কাজ করা যায় সেই কাজটাই করে। আমরা ব্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, এটা যদি প্রপার হতে দেয়, তাহলে আমি মনে করি যে আমাদের বাজেটে যে আমাদের ব্যাংকের উপরে নির্ভরশীলতা আছে, আমাকে ঋণ নিতে হবে, আবার বাজেট কাটছাট করতে হবে, এগুলো কিন্তু করতে হয় না। সিদ্দিক ভাই, আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। হাবিবুল্লাহ ডন ভাই, আলোচনার শেষ দিকে চলে এসেছি। যারা আমদানি করে, বিশেষ করে এলসি খুলতে সমস্যা, ডলার সংকট, সেখানে আসলে কি প্রস্তাবনা আছে আপনার, যে তাদেরও ব্যবসা চালিয়ে নেওয়ার ক্ষেত্রে? আসলে যারা আমরা আমদানির সাথে জড়িত সরাসরি, সেখানে আসলে বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, ডলার ক্রাইসিস, এটা তো অস্বীকার কিছু নয়। এখন পাশাপাশি দেখলাম যে কিছু টাকারও ক্রাইসিস। এখন দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী গত 15 বছর, এখন আরেকটা টার্ম আসছে, প্রায় 16 বছর, এমন কিছু তো কোনো মানে বাংলাদেশের কোনো এরিয়া বাদ দেয়নি, টাচ করার নাই ডেভেলপ করার জন্য। একসাথে সারা বাংলাদেশের চেষ্টা করছে ডেভেলপ করার জন্য, রোড ঘাট থেকে শুরু করে ব্রিজ, দৃশ্যত যেগুলো, এ তো হয়তো এন্ড অফ দিস ইয়ার দেখবো যে এয়ারপোর্টটাও 3rd টার্মিনাল হয়ে গেছে। তো এত কিছু কাজ একসাথে করছেন। এবং বিদ্যুতের কথা যেটা বলি, সত্যি কথা প্রশংসা করার মতো, যে তখন ওই কুইক রেন্টাল নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছিল, যেখানে প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু বিদ্যুৎ চলে যেত। এই যে গত কদিন আগে 43 ডিগ্রি সেলসিয়াস ছিল, কই স্পেশালি কোথাও ঢাকায় দেখি নাই, ঢাকার বাইরে কি অবস্থা জানি না, যে বিদ্যুতের যে চলে যাওয়ার ব্যাপারটা, এটা তো বন্ধ হয়ে গেছে। মানুষ তো উৎপাদন ক্ষমতা তো আমাদের আছে, আমাদের সমস্যাটা হলো ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন। ওই জায়গাটা, এই জায়গাটা আমরা হাতই দেই না। এটা কিন্তু ফোকাস করা উচিত। তো আমার এখানে বলবো যে যদি এই বাজেটটা চ্যালেঞ্জিং বাজেট হবে, তার কারণ হলো আপনি জানেন যে IMF ঘুরে গেছে কদিন আগে, এখন তাদের অনেক ফর্মুলাও দিয়ে গেছে, তাদের প্রেসক্রিপশন দিয়ে গেছে, এবং ওনার প্রেসক্রিপশন মতো 110 টাকা থেকে এক জাম্পে 60 টাকা বাড়লো। এটা কিন্তু আমার মনে হয় না যে আমি আমার জীবনে দেখিনি 60 টাকা বেড়ে যাওয়া। এবং ইন্টারেস্ট রেট যেখানে 13% ছিল, বলে দিচ্ছে যে না, ব্যাঙ্কগুলোকে বলেছে তোমরা ক্লায়েন্টের সাথে কথা বলে তোমরা এটাকে ফিক্সড করো। যদিও মাননীয় গভর্নর বলেছেন যে ইন্টারেস্ট রেট 1%-এর জন্য বেশি না বাড়ে, 13 থেকে 14% বেশি না হয়, এবং 17 থেকে 18 টাকার বেশি না হয় 100 ব্যাংক চার্জ। কিন্তু ব্যাঙ্কগুলো তো এগুলি শোনে না, উনি ঠিকই বলেছেন, বা এগুলিকে নজরদারি করতে হবে। আর যেটা বলি যে প্রায় আমাদের তো ধরেন ইম্পোর্টে প্রায় 82 বিলিয়নের মতো দেখলাম যে খরচ হয় ইয়ারলি, এক্সপোর্টে 54, হোয়াট এভার ইট ইজ। ইম্পোর্টার তো আসলে ইম্পোর্ট বেস কান্ট্রি, সেইখানে আমার মনে হয় যে এই বাজেটটা সত্যি চ্যালেঞ্জিং হবে। তার কারণ হলো অনেক টুলস কিন্তু আমার ম্যানেজ করতে হবে বাজেটে, যেটা গত 2-3 বছর আগে কিন্তু এটা চ্যালেঞ্জ, এইটার মুখোমুখি হয় নাই, এখন এটার মুখোমুখি হতে হবে। তো আমাদের প্রত্যাশা থাকবে এই বাজেটে, যে আমার যে কথাটা একটু আগে বললাম, যে শুল্ক যে নীতিমালা, সেটা একটা স্মার্ট শুল্ক নীতিমালা হওয়া উচিত। এটা সময়ের দাবি, একটা ধারাবাহিকতাও দরকার শুল্ক নীতিমালায়।
প্রতি বছরে কমানো বাড়ানো, এটা করে পুরা মার্কেট কিন্তু অস্থির থাকে। আমার মনে হয় যে এর মাননীয় সাবেক চেয়ারম্যান মহোদয় আছেন, উনিও বলবেন মজিদ ভাই যে একটা স্মার্ট শুল্ক নীতিমালা হওয়া উচিত, সেটা এখন সময়ের দাবি। আর আমি এটা জোর গলায় বলবো, আমি সবখানে বলছি যে শেখ হাসিনা উনি বলেছেন মানে প্রধানমন্ত্রী যে বাংলাদেশকে একটা স্মার্ট কান্ট্রিতে পরিণত করবেন। সেখানে সিটিজেন বলেন, শুল্ক নীতিমালা বলেন, সবকিছু কিন্তু অ্যাড হওয়া উচিত। এই বাজেটটাও কিন্তু আমি মনে করি একটা স্মার্ট বাজেট হওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগদান। আলোচনা শেষ করতে চাই মোহাম্মদ ফজলুল হক, আপনি শিল্পী উদ্যোক্তা, যে কর্মসংস্থান সৃষ্টিতে বা বিনিয়োগে আসলে কি প্রস্তাবনা থাকা উচিত বা সেই সম্ভাবনা কতটুকু আছে? বিনিয়োগ, আসলে বিনিয়োগের কথা ভুলেই গেছি। আজকে 2 বছর ধরে, কালকেও আমাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করতেছিল যে আপনারা কি বৈদেশিক ঋণে কোনো বিনিয়োগ চাচ্ছেন কিনা। কিন্তু আমাদের এই ইউক্রেনের যুদ্ধের পর থেকে আমার জানা মতে কোনো বড় ইন্ডাস্ট্রি হয়েছে বলে আমার অ্যাসোসিয়েশন বলতে পারবে না। সুতরাং বিনিয়োগটা যদি যে পৃথিবীতে আবার যদি গতি চলে আসে, সঞ্চালন আসে, তাহলে কি আবার নতুন করে বিনিয়োগ হবে। আমরাই এখন আমার সেক্টরে এখনও 60-70% বেশি উৎপাদনে আমরা যেতে পারি নাই, কারণ ডিউ টু দ্য ডিমান্ড। এর আগে আমি একটু কথা বলি যে এই যে বাজেটে এবার যে কারণে যেতে পারেননি, না, আমাদের ডিমান্ড নাই তো। আমাদের সারা পৃথিবীর অবস্থা, ইকোনমিকের অবস্থাই খারাপ। আমরা তো বিদেশের দিকে তাকাই আছি, তারা ভালো হবে আমার থেকে মালটা কিনবে, তাই না? এই তো, কিন্তু তারাও ভালো হচ্ছে না, আমাদের থেকে মালও কিনতেছে না। সুতরাং এই জন্যই অনেক ফ্যাক্টরি এই অবস্থায় আছে। তো বলতেছিলাম যে এই যে আমার প্রস্তাবটা হচ্ছে ডলারটা ওপেন করে দেওয়া। ওপেন করে দিলে ছোট ছোট ইম্পোর্টাররা কিন্তু এলসি করতে পারবে। এই যে ডলার 117 টাকা হয়েছে, 117 টাকা হয়েছে, কিন্তু ডন ভাই যেটি বললেন যে ব্যাংকের মালিকও যিনি আমদানি করছেন কতিপয় কিছু লোক, তারাও আমদানিকারক। না, ব্যাংকের মালিক এবং আমদানিকারক এক হতে ছোট ব্যবসায়ীরা আর সুযোগ এখন পাচ্ছে না। 117 টাকা হয়েছে, এটা গিয়ে দেখা যায় 120 টাকা 122 টাকা বাইরে চার্জ করতেছে। আগেও কিন্তু এইটা যখন নাকি 110 টাকা ছিল তখনও 16 টাকা 17 টাকা ছিল কার মার্কেটে। হ্যাঁ, কার মার্কেটে 7-8 টাকা গ্যাপ রয়ে গেছে, একটা গ্যাপ রয়ে গেছে। এখনো এটা একটা মনে করে এই বাকিটুকু পাও না, এইটুকু হবে। এই যে এবং ছোট ছোট যদি ইম্পোর্টারদের যদি না আসা পর্যন্ত এখন কি করতেছে, এই যে বলল ডন ভাই যে ব্যাংকের মালিকরা এখন ইম্পোর্ট করতে পারে, কারণ তারা আনে জাহাজ। তখন তো জাহাজ যখন থাকে তখন মার্কেটটা তাদের নিয়ন্ত্রণে থাকে। যদি ছোট ছোট ইম্পোর্টারে যদি যে পর্যন্ত এই সুযোগটা না আসবে, এইটা কিন্তু আমাদের কিন্তু এই মার্কেটটা একটু অস্থিতিশীলই থাকবে। সুতরাং ডলার যেখানে যাবে, এটা তো কেউ ধরে রাখতে পারবে না। আরেকটা কথা হচ্ছে, দেখেন আমি গতকালও আমি একটা পত্রিকায় দেখলাম যে মানুষের হাতে প্রচুর টাকা, মানুষের হাতে আছে, সেটা ব্যাংকে টাকা নাই। আমাদের লোকজনকে কিন্তু মানে এই টাকাগুলো ব্যাংকে রাখলে কিন্তু এটা একটা ইনভেস্টমেন্ট বাড়বে এবং যার টাকা সেও কিন্তু ইন্টারেস্ট পাবে। আমার মনে হইতেছে এখন যে সময়টা, এখন ক্যাশলেসের চিন্তা করা উচিত। অনেক দেশে কিন্তু ক্যাশলেস, নগদ টাকার কম, প্রচলন কম। হ্যাঁ, তাহলে কিন্তু যদি ক্যাশলেসটা হয় তাহলে কিন্তু আমাদের ফাঁকির প্রবণতা থাকবে না। এটা কিন্তু ভ্যাট কিন্তু বা ইনকাম ট্যাক্স কিন্তু অনেক আগায় যাবে, না কি কোন ভাই? কারণ তখন তো আর নাই, এই ক্যাশ টাকা আমরা আদান প্রদান হবে না, যাই কিছু হইতেছে সমস্তই ব্যাংকের মাধ্যমে হবে। ঘুষ তো ক্রেডিট কার্ডে দিতে পারবেন না, ঘুষের প্রচলন ভিন্ন কথা। কিন্তু ঘুষ আপনি ক্রেডিট কার্ড মেরে দিলেন, না ওইটা তাও তো ক্রেডিট কার্ডে দিলে তো একটা ধরা হাতের সময় নেই, আলোচনা শেষ করতে চাই। তো আমি মনে করব যে এখন এই যে ভাই বললো যে ক্যাশলেসটা আমাদের এখন জরুরি হয়ে গেছে গা। এটা মানে এই বাজেটে এইটাও যদি একটু করে যদি আগায়, আমি বিশ্বাস করি এটা কিউআর কোড দিয়ে দিবে, টাকা কেটে নিয়ে যাবে। না, ইন্ডিয়া থেকে তো চলে আসছে ছোট ছোট দোকান। তাহলে কিন্তু আমাদের যে আমাদের যে বাৎসরিক যে থাকতেছে, এই আমাদের যে চাহিদাটা আমরা কিন্তু
অনেকটা আগাই যেতে পারবো, যে ক্যাশলেস ফজলুল ভাই আলোচনা শেষ করতে চাই, হাতে সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সিদ্দিকুর রহমান এবং হাবিবুল্লাহ ডন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটা এসটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।